সালামু আলাইকুম, গুড ইভিনিং। আশা করি ভালো আছেন। আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন কেউ ক্লিয়ারলি। আসসালামু আলাইকুম স্যার, ভয়েস শোনা যাচ্ছে? শোনা মানে ক্লিয়ার কিনা, ভলিউম ঠিক আছে এবং স্ক্রিন দেখা যাচ্ছে কি? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। এখন আপনারা কে কি অবস্থায় আছেন এই ঠান্ডা ঠান্ডার মধ্যে? আচ্ছা, আমরা আজকে একটা বড় চ্যাপ্টার নিয়েই আলাপ করার প্রয়োজন হয়েছে, কিন্তু এটি কিভাবে কভার হবে এটা প্রসঙ্গ বটে। স্কিন খুবই জেনারেল ফিজিশিয়ানের জন্য ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। তো সব সাবজেক্টেরই একটা স্পেশালিস্ট ইনপুট তো দরকার হয়, রেফার করতে হয়। কিছু কিছু জায়গায় ফ্যামিলি ফিজিশিয়ান কিংবা জেনারেল প্র্যাকটিশনারদের রোলটা অনেক বেশি, আবার কিছু কিছু জায়গায় বা কিছু কিছু জায়গা মানে সিস্টেমের কথা বলছি, স্পেশালিটির কথা বলছি, সেখানে জিপিদের ভূমিকা হয়তো একটু কম। তো স্কিন এমন একটা যেখানে জিপি অনেক বেশি রোল প্লে করতে পারেন ডার্মাটোলজির মধ্যে। এগুলার কারণ হলো জিপির কাছে রোগীরা প্রথম আসেন। সারা দুনিয়ার নিয়মও তাই, আমাদের এখানেও নিয়ম তাই, আমরা অনেক সময় হয়তো ওই নিয়মটা ফলো করছি না বা পারছি না। তো আসলেই স্কিনের প্রবলেমগুলো বেশিরভাগই মাইনর প্রবলেম বলা যায়। চিকিৎসার মেডিকেশনটা খুব কঠিন বা জটিল কিছু নয়, অন্যান্য স্পেশালিটির মতো ডাইভার্সিফাইড না। কিন্তু সমস্যাটা হয় আমাদের ডায়াগনোসিসটা আমরা ঠিক মতো করতে পারছি কি না। এটার সাথে নির্ভর করে ট্রিটমেন্টের মডিফিকেশন, মানে মেডিসিনের ডিউরেশন। তারপরে এটার সাথে সিস্টেমিক কম্বিনেশন যদি বলি, বা সিস্টেমিক ডিজিজ ইনভলভ কিনা এটা বুঝতে পারা, এই বিষয়গুলো জানাশোনা দরকার হয়। না হলে চিকিৎসার সামারিটা খুব সিম্পল। এটা আমার কথা না, এটা স্কিনের যারা অথর বই লিখেছেন, আমি ঠিক অথরের নামটা আহ, খুব মনে করতে পারছি না, বিরাট ছবির বই অ্যাটলাসের। তো ওই অথরও লিখেছিলেন আর কি, সেটা কি আমি শেষের দিকে হয়তো বলবো। তো সেজন্য স্কিন ডায়াগনোসিসের মধ্যে আমাদের একটু থাকা দরকার হয়। কিন্তু ফ্যামিলি ফিজিশিয়ান হিসেবে সবসময় আমরা যেটা ভেবেছি বুঝেছি সেটি হচ্ছে ওষুধটাই মূল কথা নয় আসলে। এখানে একটা ব্যাপকতা আছে অন্যান্য রোগের মতোই। সেই কাজটুকু করতে পারাটাই হচ্ছে একজন ফ্যামিলি ফিজিশিয়ানের কাজ। এটি সব স্পেশালিটি বলি, সব সাবজেক্টেই বলি, মৌলিক ব্যাপার। সে কথাগুলো আজকে জড়ো করার চেষ্টা করেছি আপনাদেরকে। পিডিএফটা দিয়েছি একটু আগে, হয়তো বেশিক্ষণ হয়নি। যদি চোখ বুলিয়ে থাকেন একটু উপকার হবে ক্লাসের জন্য, না হলে আবার পরেও দেখতে পারবেন। স্কিনের কথাগুলো আমি আমার মতো করে শুরু করব। আমি আপনাদেরকে আজকে কিছু প্রেজেন্টেশন, কমন প্রেজেন্টেশন এবং পেশেন্টরা প্রেজেন্ট করেন কিভাবে, আমাদের ট্রিটমেন্টটা কিভাবে করতে হয়, ইভেন রেফারেলের ফর্মুলাটা কি, কোন পেশেন্ট রেফার করতে হয়, হয়তো সব ডিজিজে না হলেও কোনো কোনো জায়গায় একটু বলার চেষ্টা করব। আরেকটা অংশ হলো স্কিনের যে মৌলিক বিষয় আপনাদের পিডিএফে দেওয়া হয়েছে, ওই স্লাইডগুলো এখানে নাই। এটা কিছুদিন আগে একটা লেকচারও হয়েছে, হয়তো আপনারা জানতেন কিনা জানি না, একটু ইন্টারন্যাশনাল ফরম্যাটে হয়েছিল গত 1 সপ্তাহ 10 দিন আগে। সেখানে ওই আলোচনাটুকু হয়েছে, তার পিডিএফটাই আসলে আপডেট করে আপনাদের দেওয়া হয়েছে। সেখানে বিভিন্ন টার্মিনোলজির কথা আপনারা আলোচনার ফাঁকে ফাঁকে কোনো শব্দ না বুঝলে আলাপ করে জিজ্ঞেস করে নেবেন। সময় সব সময় বেশি লাগে, আসলে টপিকসগুলো তো বড়। আর আমাদের আলোচনার উদ্দেশ্য তো প্রত্যেকটা ডিজিজ সব কিছু বলার জন্য নয়, কোনো কোনো ডিজিজের ট্রিটমেন্ট হয়তো একটু বিস্তারিত বলার চেষ্টা হবে। বাকিগুলো ভেরি সিম্পল, মানে মেডিসিন বা ওষুধের নামটা কতদিন কিভাবে দিবেন, বাকি তথ্য আপনারা জানেন। এটা আর স্কিনে ইমার্জেন্সি খুবই কম আছে। আজকের আলোচনায়ও কিছু নাম আসবে যে এগুলো
স্কিনের এমার্জেন্সি। তাহলে আমাদেরকে স্কিন ইমার্জেন্সি বুঝতে হবে এই জন্যে যে এই পেশেন্টকে অ্যাডমিটেড করতে হবে সেই জন্য। আচ্ছা, তো সবার মতো সব ক্লাসের মতোই আমি একটু যারা রুগী দেখেন তাদের সাথে একটু কথা বলতে চাই। একটু কেউ বলবেন যে স্কিনে, আচ্ছা আমার শুভেচ্ছাটা দিয়েই শুরু হোক, তারপরে তো আমরা আচ্ছা এটা একেবারেই হয়ে যাক, এখানেই থাকি। কমনলি স্কিনের পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করেন? বলেন তো দেখি, ডক্টর কুদ্দুস বলবেন একটু। হুম, স্কিনের ম্যাক্সিমাম রোগী স্যার মানে অ্যালার্জি, মানে ইকজিমা, অ্যাটোপিক ডার্মাটাইটিস আর ফাঙ্গাল ইনফেকশন স্যার অনেক বেশি পাওয়া যায়। ডার্মাটাইটিস। আ- আর ডার্মাটাইটিস। আর হচ্ছে স্যার একনি একনি ভালগারিস অনেক বেশি স্যার। একনি, ভিটিলিগো, রাইট। একনি ভিটিলিগো ঠিক স্যার বলেছেন। চেম্বারে অনেক আসে হুম, ভিটিলিগো। আচ্ছা। আর কিছু রুগী পাই স্যার ওই যে চুল পড়ে যাচ্ছে, চুল, অ্যালোপেশিয়া। অ্যালোপেশিয়া, এই ধরনের আচ্ছা। রুগী পাওয়া যায়। আচ্ছা, অনেক ভালোই বলেছেন, আরো যোগ করতে চাইলে করেন, বাকিরাও একটু যোগ করেন। এর বাইরে আর কোনো রোগী আপনারা ফেস করেন? নিশ্চয় হয়তো করেন, না বললে তো আমি আগাবো না বা পারবো না। সব কথা তো আর বলা যাবে না, কমন গুলোই বলার চেষ্টা করা। বাকিরা শুধু শ্রোতাই হবেন হয়তো, পেশেন্ট আজকে কালকে বা এক সপ্তাহ জুড়ে দেখেছেন কিনা তো জানি না। তো আমি ডক্টর আর কিছু কুদ্দুসের পাওয়া সাথে, যায়, হ্যাঁ বলেন ডক্টর কুদ্দুস বলেন। সোরিয়াসিস কিছু পাওয়া যায় স্যার, আর সিবোরেক পসোরিয়াস। ডার্মাটাইটিস, আর ছোট বাচ্চাদের ওই ন্যাপকিন র্যাশ, এগুলি কিছু, আর ক্রেডেল ন্যাপকিন, ক্যাপ, ক্যাডেল এগুলি কিছু। ক্যাপ, নেপকিন রেশ। নেপকিন রেশ, ক্র্যাডল ক্যাপ, পেডিয়াট্রিক গুলা হয়তো একটু আলাদা করে পেডিয়াট্রিক ক্লাসেও আলাপ হবে। আমরা অ্যাডাল্ট মেডিসিনে থেকে বেশিরভাগ এখান থেকে কথা বলবো। তো আপনি তো ডিজিজের নাম বললেন তাই না ডক্টর কুদ্দুস? ওই তো জি সরাসরি স্যার। ডিজিজের নাম বললেন। এখন একটু সিমটম বলেন। এই ডিজিজগুলোতে পেশেন্ট প্রেজেন্ট করেন কিভাবে? পেশেন্ট তো আর বলেন না যে আমার এটা ডার্মাটাইটিস, পেশেন্ট বলেন কি? বেশিরভাগ স্যার হচ্ছে যে ওই যে এই ইচিংটা বেশি বলে স্যার, ডার্মাটাইটিস ইচিং পেশেন্ট বলে, সারা হ্যাঁ শরীর, ইচিং বলেন, ইচিং সারা শরীর একটা। চুলকায়। আরেকটা, আরেকটা তো অ্যালোপেশিয়া একটা, বলেছেন, চুল পড়া। এটা আর একটা হচ্ছে শরীরে চাকা চাকা দাগ, এইরকম মানে মানে র্যাশ। ওই ফাঙ্গাল র্যাশ। র্যাশ। আবার ওই ফাঙ্গাল ফাঙ্গাল ইনফেকশনটাও অনেকে ওইভাবে বলে স্যার, ও, যে আমার রুগীরাও বলে শরীরে দেন যে ফাঙ্গাস হয়েছে। হুম। ওই রকম না বললেও বলে যে ওই যে চাকা চাকা বড় বড় জায়গা দাউদ জায়গা হয়েছে আর কি, দাউদ। দাউদ হয়েছে, বাঙালি ভাষায় দাউদ বলে আর কি। দাঁত বা দাউদ দাউদ। এটা অনেক। হ্যাঁ, এটা এত আর বেশি। এখন স্ক্যাবিস খুব পাওয়া যাচ্ছে স্যার এখন, জানি না স্ক্যাবিজ। এইবার। এটা তাহলে এটাও তো স্ক্যাবিজের প্রাইমারি প্রেজেন্টেশন তো ইচিং, ইসিং এবং স্যার, ইসিং বলে, ইচিং এবং পেপিউলার র্যাশ, এই তো ছোট ছোট র্যাশ। এই দুটোর বিষয়। তো ঘুরে ফিরে আমাদের আলোচনা ওখানেই থাকবে। আমাদের ইভেন ডিজিজ আবিষ্কার করতে না পারলেও দেখা যাবে যে চিকিৎসা দিলে লেগে যেতে পারে এরকম স্কিনের ডিজিজগুলো সাজানো। তো কাজেই আমরা একটু মনোযোগ দেই যতটুক পারি। উম, আচ্ছা, তাহলে আমরা শুরু করে দেই। আমরা ওই যে প্রোরাইটাস যে বললেন, চুলকানি চুলকানি চুলকানি, এবং এটা শুধু আমাদের ডাক্তারের চেম্বারে না, রাস্তাঘাটেও চুলকানির আলোচনা চলে। মলম বিক্রিকর্তা না, তো চুলকানিটা দিয়ে যদি শুরু করি, আপনারা পড়ে নেবেন, আমি সব রিডিং করব না। তো চুলকানির একটু শুরুটা এভাবেই যদি বলি যে আমাদের কাজটা হচ্ছে স্কিনের মধ্যে র্যাশ আছে কিনা, কোনো লেশন আছে কিনা, এইভাবে ভাবাটা সহজ হয়। এবং যদি স্কিনের চুলকানির সাথে লেশন থাকে, ধরেন স্ক্যাবিজি যদি বলি, তাহলে তো স্ক্যাবিজের প্যাপিউল থাকে। হ্যাঁ, এটা কুদ্দুস যদি কোনো সমস্যা না থাকে আমার সাথে একেবারে পুরোটাই কানেক্টেড থাকেন, মাইকটা অন করে। আমি তো এভাবেই আছি, হ্যাঁ। এটা জাস্ট ক্লাসরুমের মতো আমরা মেনটেন করি। যারা কথা বলতে পারবেন না চুপ করে শুনেন, মাঝে মাঝে একটু কথা বলার চেষ্টা করেন। তাহলে যিনি বেশি কথা বলবেন অবশ্যই উনি বেশি শেখার সুযোগ হবে, এটাই বাস্তবতা। এনিওয়ে, তো এখন স্কিন লিশন, ধরেন পেপিউল আছে, তারপরে বিভিন্ন ভেসিকল থাকতে পারে, যেমন চিকেন পক্সও তো চুলকায়, তাদের ভেসিকল থাকে।
এরকম আর কি। তো এরকম থাকলে এই কতগুলা ডিজিজ। ইভেন ইন্টারেস্টিং হলো যেটা আমি মার্ক করেছি, সেটি হচ্ছে যে আমাদের এটা মিস হয়ে যেতে পারে যে বয়স্ক মানুষের চুলকাচ্ছে, চামড়াটা পাতলা হয়ে গিয়েছে, সেজন্য ড্রাই হয়ে গিয়েছে। এবং এটা আসলে লিশন চুলকানির সাথে হয়েছে বলার চাইতে চুলকাতে চুলকাতে তারপরে একটা নতুন ধরনের স্কিন লিশন ওখানে এপিয়ার করেছে। এটাকে কোন ধরনের লিশন বলে কুদ্দুস? প্রথমে চুলকানি এটা ছিল না, পরে আপনি চুলকায় আলসার করে ফেললেন, তাহলে এটা আলসার একটা লিশন হয়ে গেল না? এটা সেকেন্ডারি লিসন। এক্স্যাক্টলি, সেকেন্ডারি লিশন। এটা পিডিএফ এ আপনাদেরকে লিস্ট করে দেওয়া হয়েছে, সেকেন্ডারি লিশন। কাজে সেকেন্ডারি লিশন মূলত ক্লিনিক্যাল সিগনিফিক্যান্স, ডায়াগনস্টিক সিগনিফিক্যান্স বেশি ইন্ডিকেট করে না। হয়তো আপনি জিজ্ঞেস না করে যদি চোখে দেখেন যে স্ক্র্যাচ মার্ক আছে, তাহলে বুঝবেন যে ওনার চুলকানি সহ এই লিশনটা আছে, একটু বুঝবেন। আর অ্যাপ্রোচটা আমি একটু পরেই বলি। একটা সাইকোলজিক্যাল, এই সাইকোলজিক্যালকে অন্যভাবে বলে যে ডিলিউশনাল প্যারাসাইটোসিস। হ্যাঁ, একটু সাইকিয়াট্রিক প্রবলেম থাকে, মনে করে যে গায়ের মধ্যে পোকা ঘুরছে, খালি চুলকাচ্ছে চুলকাচ্ছে, এই চুলকাতে চুলকাতে সেকেন্ডারি প্রবলেম, যেমন লাইকেনিফিকেশন। বুঝতে পেরেছেন ডক্টর কুদ্দুস? জি স্যার, এটা হার্ডিনের অফিস। লাইকেনিফিকেশন, হ্যাঁ, হ্যাঁ, এটা ছবি আছে, আপনারা হয়তো দেখেছেন। তো লাইকেনিফিকেশন তো আসলে মনের সাথে সম্পর্কিত না, এটা চুলকাতে চুলকাতে পরে এপিয়ার করেছে। তো এইভাবে আমরা দেখব যে স্কিন লিশন আছে কিনা, তাহলে বুঝবো এটা প্রাইমারি স্কিন ডিজিজ, মানে অন্য কোনো সিস্টেমের রোগ না হয়ে এটা মোটামুটি বুঝে নেওয়া যায় এটা প্রাইমারি স্কিন ডিজিজ। এবার যদি স্কিন লিশন ছাড়া চুলকানি হয়, মানে শুধু চুলকানি, কোনো লিশন নাই, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই এরা জেনারেলাইজ ডিজিজ, যেমন লিম্ফোমা, যে কোনো ক্যান্সার, ইভেন আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া, প্রেগন্যান্সি, তাহলে এটা সিস্টেমিক প্রবলেম। এই হচ্ছে লিস্ট। তারপরে এটা হচ্ছে অ্যাপ্রোচ, এটাও আপনাদের পিডিএফ এ আছে যে ইচিং উইথ নো র্যাশ। নো র্যাশ মানে বড় ডিজিজ, আপনাকে ইনভেস্টিগেশন করে কজ বের করতে হবে। আর না হলে ইচিং রোগীর এত ইনভেস্টিগেশন করা লাগে না, প্রাইমারি স্কিন ডিজিজে ইনভেস্টিগেশন করা লাগে না। তো প্রাইমারি স্কিন ডিজিজ হলে আপনি ডায়াগনোজ করবেন, চিকিৎসা দিয়ে দিবেন। আর অনলি সেকেন্ডারি চেঞ্জেস অফ এক্সকোরিয়েশন ডিউ টু ইচিং, ওই লাইকেনিফিকেশন এন্ড আদার। এছাড়া সেকেন্ডারি ডিজিজ যদি থাকে অন্য কোনো, মানে হয়ে যায়, সেক্ষেত্রে আন্ডারলাইং কজ বুঝতে না পারলে পরীক্ষা নিরীক্ষা করাও যেতে পারে। তো প্রাইমারি স্কিন লিশন মানে হচ্ছে উইথ র্যাশ, এই হচ্ছে সামারি, উইথ র্যাশ। আর যদি র্যাশ না থাকে তাহলে সেকেন্ডারি স্কিন ডিজিজ। এবার আমরা পেশেন্টের মধ্যে যাই। এবার একটু সবাই মুখ খুলে একজন একটু পড়েন তো দেখি। আমার উপরে বেশি কাজ দিয়ে না, সবাই একটু পার্টিসিপেট করেন, আরেকজন পড়েন এটা 2 লাইন মাত্র, যে কোনো একজন। These lesions are intensely easy. What is likely diagnosis? হ্যাঁ, তাহলে এখানে কি ওয়ার্ড কি, সব These ধরনের এটা। lesions are intensely itchy. What is likely? তাহলে ইম্পর্টেন্ট মেসেজ আমাদের জন্য কি ওয়ার্ড কোনটা? ইচি তো ইচি, অনেকগুলা ইচি, বাতাস লাগলেও চুলকায়, ড্রাই স্কিনও চুলকায়। আমার এখানে ডায়াগনোসিসের জন্য কোন কথাটা গুরুত্বপূর্ণ হবে? Intense. ইন্টেন্স ইচি। তাহলে এই ধরনের অ্যাপিয়ারেন্স পায়ের মধ্যে, এই অ্যাপিয়ারেন্সটা কিরকম? Scabies, পেপুলার, না আগে কি রকম Papulars. লেশন বলেন? পেপুলার, কিছুটা ব্লু papular. কালার আছে, আমি মুখে বলে দিই, কিছুটা ব্লু কালারও আছে, ব্লুইশ, খুবই ইচি এরকম। তাহলে ডায়াগনোসিসটা কি মনে হচ্ছে? Scabies হতে হতে লাইকেন প্লানাস। এখানে কয়েকটা অপশন দেওয়া আছে, যেখানে স্কেবিজ দেওয়াই হয়নি, কাজে যিনি স্কেবিজ ভাবছেন সম্ভাবনা খুবই কম। স্কেবিজ লাইকেন তো প্লানাস। থামেন না, স্কেবিজ তো এখানে আঙুলের ফাঁকে ফাঁকে হয়, বুঝে আসছে এবার? এখানেও দু একটা হবে না তা না, কিন্তু মেইনলি আঙুলের ফাঁকে, এবং আরো ছোট হয় একটু, এত বড় পেপিউল হয় না, কিছুটা ভেসিকল থাকে না? জি স্যার। স্কেবিজ তো বেসিক্যালি একটু বেসিক্যালি থাকে, পেপিউলের চাইতে বোধহয় বেসিক্যালি বেশি থাকে, পানি জমে না পানি ছোট জমে। ছোট। আমি একটু আগে বোধহয় পেপিউল বলাতে একটু বায়াস হয়ে পড়ছেন, সরি, একটু কারেক্ট করে নিলাম, ছোট ছোট ভেসিকল থাকে। ইনফ্লামেশন চুলকাতে চুলকাতে ওখানে বড় বড় একটু পেপিউল হয়েও যেতে পারে। তো এটা এটা হলো
কি হবে এবার? লাইকেন প্লানাস হতে পারে। এটা লাইকেন প্ল্যানাস, এর নামই হচ্ছে লাইকেন প্ল্যানাস। তো ইন্টেন্সলি ইচি এরকম কয়েকটা লিশন আছে, হ্যাঁ। লাইকেন প্ল্যানাস এখন চিকিৎসা আপনারা করে ফেলবেন, চিকিৎসা মানে স্টেরয়েড। যেমন, এবং ইচি লিশন আমরা আরো পড়বো, আরো দেখবো পরে। ডক্টর নাহিদ বোধহয় একটু আওয়াজ করেছিলেন, এবার কি পড়তে পারবেন নাহিদ? পড়েন। A 17 girl presents with a 2 week history সমস্যা হচ্ছে না? 2 week history of urticaria. Over last couple of of days, she has been aware of new lesions occurring on a daily basis. মানে urticaria. প্রতিদিন প্রতিদিন Over অ্যাপিয়ার করছে আর্টিকারিয়া। তাহলে the last couple of days, she has been aware of new lesions on আর্টিকারিয়া তো মানুষের প্রতিদিন সাধারণত হয় না, একদিন হয় কোনো খাবার খেলে, অনেকে বেগুন খেলে, এই খেলে হয় যে বলে, তারপর তো চলে যায় একদিনের মধ্যে। এখন ওনার বেশি বেশি কয়েকদিন ধরেই হচ্ছে, তার মানে ভিতরে কোনো গন্ডগোল আছে। সেই ক্ষেত্রে কোন তথ্যটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন কারেক্ট হতে পারে? একটু লম্বা লম্বা কথা আছে, সবাই পড়ে বলেন। একটু আধ্যাত্মিক প্রশ্ন বলি না এই ধরনের প্রশ্নটা। এটা সি নাম্বারটা হতে পারে। She is unlikely to have any identifiable trigger factor. কেন এটা যুক্তিতে আপনার আসলো? স্যার ওই আর্টিকেরিয়া, তো আর্টিকেরিয়া কিছু কিছু কারণে স্যার, ইয়া, আর্টিকেরিয়া সাধারণত 24 ঘন্টা ভালো আছে। হ্যাঁ, আর যদি মানে একটু আনলাইকলি, আনলাইকলি ট্রিগার ফ্যাক্টর মানে যদি ট্রিগার ফ্যাক্টর আইডেন্টিফাইডই করা যেত তাহলে তো চুলকানি হতো না, ওই ট্রিগার ফ্যাক্টর বন্ধ করে দিলেই তো বন্ধ হয়ে যেত। এই তো একটু কাব্যিক কথা বললাম না? So very right. Unlikely to have any identifiable trigger factor. তাহলে ইজিলি যদি আইডেন্টিফাইবল না হয়, আমাদের এখন কাজ কি? ইনভেস্টিগেশন। ওই যে ইনভেস্টিগেশন করা, আইডেন্টিফাই করা, যদি আমরা কারণ খুঁজে না পাই। তাহলে আর্টিকারিয়া নিয়ে কথা বলছি, যে একেবারে কমনেস্ট ইস্যু না চুলকানি, অ্যাকিউট আর্টিকারিয়া, ক্রনিক আর্টিকারিয়া। যে আর্টিকারিয়া মোর দেন 6 উইকস থাকে তাদেরকে বলে ক্রনিক আর্টিকারিয়া। ক্রনিক আর্টিকারিয়া থাকলে আন্ডারলাইং কানেকটিভ টিস্যু ডিজিজ বের করতে হয় মূলত, হ্যাঁ। ইনডিউসিবল একটা আছে না, ইনডিউস হলো এটা থেকে কারেক্ট, এটা থেকে মুক্তি পাওয়া যাবে। কোল্ড আর্টিকারিয়া, সোলার আর্টিকারিয়া, ক্রনিক স্পন্টেনিয়াস আর্টিকারিয়া মোর দেন 6 ডিউ টু নোন অর আননোন কজ, এখান থেকে মুক্তি পাওয়া কঠিন হবে। কাজে কমনেস্ট ফর্ম অফ আর্টিকারিয়া ইজ ইডিওপ্যাথিক, খুঁজে পাওয়া যায় না, এছাড়া বাকিগুলো পেলে যাবেন। আর ইউজুয়ালি ওনাকে সিবিসি সিআরপি এগুলো করতে হবে আর কি, হ্যাঁ। তো এটার ভিতরে ভেতরে হয়তো বা আর্টিকারিয়াল ভাস্কুলাইটিস হয়ে গেছে, এমনও হতে পারে। তো ভাস্কুলাইটিস কাদের হয়? যাদের কানেকটিভ টিস্যু ডিজিজ থাকে, রিউমাটয়েড আর্থ্রাইটিস। যদি বলি 1 নম্বরে অ্যাসেলির কথাই বলি, এভাবেই থাকে। কাজে যাদের পারসিস্টেন্ট আর্টিকারিয়া তাদের সিবিসি সিআরপি, অটোইমিউন অ্যান্টিবডিও প্রয়োজন করা লাগতে পারে। কেমন? সাইটোক্লাস্টিক ভাস্কুলাইটিস, নেক্রোটিক ডিস্ট্রাকশন অফ দি সেল। কাজে আর্টিকারিয়া সবসময় যে সিম্পল হবে এমন না, এমন না। আচ্ছা, পরেরটা পড়েন তাহলে, ডক্টর কুদ্দুস পড়েন। A man in his 20s complains of severe generalized itch for last month. He has no rash, but says he has been waking up at night drenched in sweat. Which of the following condition commonly associated with itch? এটা আমাকে লিম্ফোমা হতে আমাকে পারে। একটু আমাকে না, উত্তর দেওয়ার আগে আপনি বলেন যে এই আমরা তো একটু আগে অ্যাপ্রোচ পড়েছি, ইচিং এর সাথে কি র্যাশ আছে বলছে? না, নো র্যাশ। নো র্যাশ। তাহলে নো র্যাশ মানেই হলো সিস্টেমিক ডিজিজ। এটা প্রাইমারি স্কিন ডিজিজ না, যে স্কিনের রোগ হয়েছে, স্ক্যাবিজ হয়েছে, লাইকেন প্ল্যানাস হয়েছে, এমন তো না। এটা হলো সিস্টেমিক ডিজিজ। সেটার একটা ক্লু হচ্ছে ড্রেঞ্চিং সোয়েটিং। তাহলে কোন রোগে ড্রেঞ্চিং সোয়েটিং এরকম হয়? হজকিন্স লিম্ফোমা, নন আচ্ছা, হজকিন্স লিম্ফোমা। আচ্ছা। যদি তাই আমরা ধারণা করি, এই রোগের এক্সামিনেশন ফাইন্ডিং আমরা কি আশা করব? লিম্ফাডেনোপ্যাথি। লিম্ফেডেমা। তা যদি এটাও পেয়ে যায় ক্লিনিক্যালি, তাহলে আমাদের আরো শক্ত হবে ডায়াগনোসিসটা হজকিন্স লিম্ফোমা।
তাহলে এখানেই আমরা বুঝতে পারলাম যে স্কিন প্রেজেন্টেশন হয়েছে বটে, কিন্তু তার একটা সিস্টেমিক ডিজিজ আছে। যে আমার দায়িত্ব এই রোগী আটকায় রাখা সম্ভব না, তাকে বোঝাতে হবে, পরীক্ষা করতে হবে, ডায়াগনোসিস হলেও আমাকে, যদি আমি স্কিন স্পেশালিস্ট হলেও তো রেফার করতেই হবে অন্য সাবজেক্টকে। আর জিপিও তো করতে হবে। কাকে করতে হবে? হেমাটোলজিস্ট বা হজকিন্স ডিজিজ যারা ডিল করেন তাদেরকে পাঠাতে হবে। তাহলে আমরা হজকিন ডিজিজ আবিষ্কার করে ফেলতে পারলাম। এবার আমরা বিভিন্ন ডার্মাল কন্ডিশন, একজিমা রিলেটেড মধ্যে থাকি। আবার একজন রোগী পড়ি, হ্যাঁ, ডক্টর কুদ্দুস পড়েন। ডক্টর নাহিদ কানেক্টেড থাকতে পারছেন না, হয়তো থাকলে ভালো হতো। সবাই একটু একটু কথা বললে আমার একটু চাপ কম পড়ে। আমি বেশি কথা বলতে থাকলে তো আসলে একটু বয়সেই হয়। ডক্টর কুদ্দুস, দেরি হচ্ছে। 44-year-old লেডি প্রেজেন্টস উইথ এ নন ইচি র্যাশ অন দ্য নিজ। এটাতে আবার ইচিং নাই, কেমন? ইচিং সাধারণত থাকতেও পারে, নাও পারে, তো মেইনলি ইচিং থাকে না, এমনই একটি রোগ এটা। কি হয়েছে বলেন তো, দেখেই তো বলা যায় বোধহয়। লোকেশন ইম্পর্টেন্ট, তাই না? আমাদের ডিজিজটা কোথায়, এটা কিন্তু ডায়াগনোসিসে হেল্প করে। তাহলে কি ডায়াগনোসিস বলবেন? একটু স্যার কুদ্দুসের কথা। সোরিয়াসিস। সোরিয়াসিস, এখানে আছে অপশন। আচ্ছা, আপনি সোরিয়াসিস কেন বলছেন তাড়াতাড়ি বলেন। স্যার নিতে এই জন্য বললাম। নিতে তো শুধু নিতে বললে তো আর হবে না, আরো কিছু ডেসক্রিপশন দেন। ইরাইদেমাটাস লেশন, এবং এটা প্ল্যাক। এখানেই এখন বোঝার ব্যাপার, কোনটারে প্যাচ বলবো কোনটারে প্ল্যাক বলবো। ওইটা বেসিক পিডিএফ থেকে মনে করবেন, হয়তো জানেনও। প্ল্যাক মানে এলিভেটেড লেশন, আর নন ইচি ইরাইদিমা। ইরাইদিমাটা অনেকটা লোকালাইজড, খুব বেশি ডিফিউজ হয়নি। তবে ক্যারেক্টারিস্টিক স্কেল আছে, সেই স্কেলটা কি বলা যায়? ক্যারেক্টারিস্টিক স্কেল সিলভারি হোয়াইট স্যার। সিলভারি হোয়াইট, ইয়েস, সিলভারি স্কেল। এখানে একটু ব্লিডিং সিলভারি হোয়াইট পয়েন্ট, স্যার। এখানে একটু ব্লিডিং পয়েন্টও খুব স্পষ্ট না, যদিও ব্লিডিং পয়েন্টও থাকতে পারে, অল্প অল্প ইরিটেশন হয় আসলে কিছুটা। সোরিয়াসিস। দিস সোরিয়াসিস। এখন সোরিয়াসিস ডক্টর কুদ্দুস নিশ্চয়ই দেখেছেন। সোরিয়াসিস আসলে ডার্মাটোলজির একেবারে মাস্টার ডিজিজ। এই ডিজিজটা সবাইকে পড়তে হয়, জানতে হয়। এবং একজন জিপি হিসাবে যদি আপনি বিস্তারিত জানেন, তো এই সোরিয়াসিস পেশেন্ট কিন্তু সারা জীবনের রোগী মূলত। আসবেন যাবেন, এবং এই রোগীর কল্যাণে অনেক কিছুই করার আছে। এই ডিজিজকে বুঝিয়ে বলা, এই পেশেন্ট সোরিয়াসিস যারা দেখেছেন সোশ্যাল প্রবলেমে পড়ে যান, মহিলা হলো তো একেবারেই কাহিল, সংসার একেবারে শেষ। কাজে এখানে আপনার রোল প্লে করার সুযোগ আছে, এই জন্য সোরিয়াসিসটা ভালো করে পড়া দরকার। এ, এই ছবিগুলোতে কি কি দেখা যাচ্ছে ডক্টর কুদ্দুসি বলেন। বাম দিকেরটাতে এখানেও স্কেলি র্যাশ দেখা যাচ্ছে চুলের, হেয়ার লাইন বিহাইন্ড দ্য ইয়ার, এগুলো কি? এগুলো সোরিয়াসিস, আর এগুলো বিভিন্ন সোরিয়াসিস। এটা হচ্ছে একেবারে ইরাইথ্রোডার্মা, এটা নেইল সোরিয়াসিস, পিটিং আর কি, পিটিং। আর এটা হলো ডট ডট পানির ফোঁটা, রেইন ড্রপ, এটাকে বলে গাটা সোরিয়াসিস। গাটা এখানে সোরিয়াসিস। সোরিয়াসিসের আরো বিভিন্ন টাইপ আছে, তো এটাই হলো হেয়ার লাইন বিহাইন্ড দ্য ইয়ার, কমন সাইট এই যে হেড নেকের মধ্যে সোরিয়াসিসের। হ্যাঁ, ওই যে এক্সটেন্সর সারফেস যেমন একটা লোকেশন, এই লোকেশন একটা ইম্পর্টেন্ট। আরেকটা এরকম লোকানো হিডেন এরিয়া বলে, হিডেন এরিয়া অফ সোরিয়াসিস আছে, সেটা কোথায়? ওইটা স্যার ব্রেস্টের নিচে স্যার। ব্রেস্টের মহিলাদের নিচে বলতে পারেন। আরেকটা নারী পুরুষ সবার, বাটক, বাটকে। গ্লোটিয়াল ফারো, ওখানে। এটা কারণও আছে, ওটা ব্যাখ্যা হলো যেখানে ফ্রিকশন হয় বেশি ওখানে সোরিয়াসিস বেশি হয়, এটাকে বলে কোবনার ফেনোমেনা। এই জন্য হাঁটুতে বেশি হয়, এলবোর এখানে হবে বেশি, যেখানে লাগে টেবিলে চাপ পড়ে এখানে বেশি হবে। ফ্লেক্সারালে হয়, তবে মেইনলি হলো এক্সটেন্সর। এইখানে এক্সাম্পলগুলো, এই ইরাইথ্রোডার্মা, এটা হলো ইমার্জেন্সি। এই রোগের নিউট্রিশনাল প্রবলেম, ফ্লুইড লস সবই হতে থাকবে।
এই দুটো দেখে কোন সোরিয়াসিস বলে মনে হয়? দুই দিকে এখানে একটু সাদা সাদা পাস জমেছে, তাহলে এটার নাম কি হবে? পাস্তুলার সিরোসিস। পাস্তুলার সোরিয়াসিস। তাইলে এখানে পাস জমেছে, হ্যাঁ। এটা লোকাল জেনারেলাইজ থাকে, এই জেনারেলাইজ পাস্তুলার হলেও এটাও একটা ইমার্জেন্সি। আর অল্প অল্প হলে ইমার্জেন্সি না। এই পাস্তুলার সোরিয়াসিসের চিকিৎসা অ্যান্টিবায়োটিক দেওয়া হবে? এখানে স্যার স্টার্ট দিতে হবে স্যার। হ্যাঁ, তাহলে এটাই চ্যালেঞ্জ। যদিও পাস বলা হচ্ছে কিন্তু এগুলো স্টেরাইল পাস। তবে এর উপরে যদি কোনো সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন ঘটে যায়, সেটা আলাদা ব্যাপার। কাজে এগুলো না হলো পাস্তুলার সোরিয়াসিস। এবং সোরিয়াসিস ইউজুয়ালি হেয়ার লস হয় না। কেমন? মনে করেন স্কাল্প সোরিয়াসিস যেখানে হয় সেখানে হেয়ার লস হয় না। তো সোরিয়াসিসকে আমরা ভুল করে কি বলতে পারি? একজিমা এটাকে বলতে পারি না, ডার্মাটাইটিস বলতে পারি। তো ইকজিমা। একজিমার মতোই মনে হলেও সোরিয়াসিস। তো একজিমা বললে চিকিৎসা দিব স্টেরয়েড, আবার সোরিয়াসিস বললে তো স্টেরয়েড দিব। তো অসুবিধা কোথায় বলেন তো? আহ, অসুবিধা কোথায়? অসুবিধা হচ্ছে স্যার, ওই সোরিয়াসিস তো স্যার বারবার হয় স্যার। তো একজিমা তো বারবার হয়, যেমন অ্যাটোপিক ডার্মাটাইটিস। গুরুত্ব দিয়ে একটু বোঝাতে হবে স্যার, মানে সোরিয়াসিস একটু বেশি সমস্যা করে মাঝে মাঝে, অন্যান্য কমপ্লিকেশন। আচ্ছা, না, কথাটা এরকমই। তবে আমার মনে হয় আমরা আজকের আলোচনায় নিজেকে একটু গুছিয়ে নেই, যারা শুনছি আর কি, হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনেন। এটা যে কোনো ডিজিজকে ডায়াগনোসিস করার গুরুত্ব অনেক বেশি। একটা ওষুধ দিয়ে রোগ ভালো হয়ে যাচ্ছে, এতে আমার খুশি হওয়ার কারণ না। এটা তো কোয়াকারি, এক কথায় না। না বুঝে অ্যান্টিবায়োটিক দিলাম, রোগ ভালো হয়ে গেল, কোয়াক না। রোশনি কিছু বলছেন? স্যার সোরিয়াসিস তো কখনো ভালো হয় না স্যার, না, একেবারে তো ভালো হয় অটোইমিউন না। ডিজ না, অটোইমিউন ডিজিজ কন্ট্রোলেবল হয়ে যেতে পারে আর কি। মিনিমাম হয়ে যেতে পারে। একদম 100% না হলেও আহ, তার এক্সটেনশন, মানে কি বলবো, স্পেকট্রাম এগুলো কমতে পারে। তা আমি যেটা বলতে চাচ্ছি, যে কোনো ডিজিজ বোঝার জন্য ডায়াগনোসিস করার উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা ডিজিজের কিন্তু কিছু কমপ্লিকেশন থাকে। যেমন সোরিয়াসিস ভালো হয় না সারা জীবন, এই কথাটা যে বললেন, তো এটা বলতে পারার জন্য তো সোরিয়াসিস আমাদের ডায়াগনোসিস করা দরকার। অ্যাটোপিক একজিমা কিন্তু একটা না একটা সময় ভালো হয়ে যায়, তাহলে এটা পার্থক্য হয়ে গেল। ঠিক জি জি। একইভাবে সোরিয়াসিসের সাথে রিউমাটোলজির সংযোগ আছে না? সোরিয়াটিক আর্থ্রাইটিস স্যার। আর্থ্রাইটিস হতে পারে। তো অ্যাটোপিক ডার্মাটাইটিসের সাথে তো নাই, আচ্ছা। ডিরেক্টলি কোনো কমিউনিকেশন নাই। তাহলে একটা অ্যাসোসিয়েশন, কমপ্লিকেশন, প্রগনোসিস, ট্রিটমেন্টের মধ্যে হয়তো ওষুধগুলো একই হতে পারে, কিন্তু ট্রিটমেন্ট ডিউরেশন, অ্যাপ্লিকেশন অফ দ্য মেডিসিন, এসবের মধ্যে কিন্তু পার্থক্য থেকে যাবে। সেজন্য ডার্মাটোলজি পড়তে হয়। না হলে ডার্মাটোলজি কিন্তু রাস্তাঘাটে ওই যে ইয়ে করে না, মলম ক্যাম্পাসের বিক্রি করে মধ্যে স্যার। মলম বিক্রি করে যারা, তো তাদের মলম লাগালেও তো ভালো হয়ে যায়, ওরা স্টেরয়েড লাগাতে বলে আর লাগাই দিলে ভালো হয়ে গেল। তো ট্রিটমেন্ট এত সোজা, তো আমরা ডাক্তারদের একটু তো জানা দরকার, নাইলে মলম বিক্রেতার মতো আমাদের অবস্থান হয়ে যেতে পারে। তো এবার একটু ম্যানেজমেন্ট অফ সোরিয়াসিস সম্পর্কে বলি। আপনারা একটু দ্রুত বোঝার চেষ্টা করেন, এই স্লাইড দেওয়া আছে। এ, এই যে এক্সপ্লেনেশন, রিএশিওর দ্যাট ডিজিজ ইজ নট কন্টাজিয়াস, এটি বরং রুগীকে যে বোঝানোতে যেমন হবে, রুগীর হাজবেন্ড ওয়াইফ হলে একজন আরেকজন দুজনকে বোঝাতে হবে। বিষয়টা আপনারা নিজেরাই বুঝতে পারছেন। আর টপিক্যাল অয়েন্টমেন্টই হলো প্রথম কাজ। এই মানে আমরা লোশন দিব না সলিউশন দিব, এটা তো মৌলিক কথা। যেখানে মোটা ওই যে প্ল্যাক সোরিয়াসিস থাকে সেখানে অয়েন্টমেন্ট দিতে হবে, আর অল্প অল্প যেগুলো ক্রিম লোশন দেওয়া যাবে। প্ল্যাক সোরিয়াসিস মলমই দিব। এখন সেই মলমগুলো কিভাবে দিব ওটা শিখে নিতে পারেন। ইউজুয়ালি ইমোলিয়ান অয়েন্টমেন্ট, মানে তো ইমোলিয়ান ভিটামিন ডি অ্যানালগ, সাথে স্টেরয়েড যোগও করে দিতে পারেন, হ্যাঁ। একটা ব্র্যান্ড নেম বলেন তো ডক্টর কুদ্দুস, আপনি তো পেশেন্ট দেখেন। আচ্ছা, ওই যে বেটামেথাসন ক্যালসিপ্রোসাতে ডাইভান প্লাস। ডাইভন, হ্যাঁ, ডাইভন প্লাস না, ডাইভন প্লাস। এটা বাংলাদেশের কথা বললাম আর কি। ওদের দেশে দেখেন ডোভো ব্যাট লেখা আছে না? জি স্যার। ডোভো ব্যাট মানে বেটামেথাসোন এবং ওই ক্যালসি ক্যালসিপোট্রিল। ক্যালসিপোট্রায়াল বোধ হয়, হ্যাঁ। তার মানে ভিটামিন ইয়ে আর কি, এ ভিটামিন অ্যানালগ ডি না? ভিটামিন এ না ডি? ডি অ্যানালগস।
এ তাহলে কোথায় দিল? ক্যালসিপর ট্রায়াল তো, হ্যাঁ ডি অ্যানালগ, হ্যাঁ। ডিএনএ স্যার। কিন্তু এও কি আছে কতগুলো? এ, এ স্যার ওই যে এডমিতে দেওয়া আছে স্যার, রেটিনে। ও সরি, তারপরে এ তো এক নিতে, হ্যাঁ এখানে হলো ডি, ঠিকই। তাহলে এই কম্বিনেশন বাজারে পাওয়া যায়। এখন জিপি যারা করবেন এগুলো ওষুধের নাম জানতে হবে, কেমন। এছাড়া টার আর রেটিনয়েড, টাজারোটিন, টাজারোটিন অনেক বছর আগে ছিল। ডাইথ্রানল, এগুলোর নাম শুধু জানবেন, কামের জন্য আপনি করবেন না, এগুলো স্পেশালিস্টরা করবে। আপনি শুধু বেটামেথাসোন আর ক্যালসিপোট্রায়াল কম্বিনেশনে দিবেন। এখন দেওয়া নিয়ে আরো কথা বলবো। যতদিন রোগ ততদিন দিবেন, কিন্তু দিতে দিতে স্টেরয়েডের সাইড ইফেক্ট আবার আরেকটা হয়ে যাবে, এটা হলো মুশকিল। এই তো সেখান থেকে ভিন্নভাবে বেঁচে আসতে হবে। আর যখন স্কাল্পে হবে, মাথায় হবে, তখন কি করবেন? তখন শ্যাম্পু ব্যবহার করা যায়, কোল টার শ্যাম্পু। কিভাবে দিতে হবে ওগুলো দাগ দেওয়া হয়ে গেছে। তারপরে বেনজালকোনিয়াম ক্লোরাইড শ্যাম্পু একটা দেওয়া যায়, বিভিন্ন নাম আর কি। আপনারা ওই যে ওষুধের যেগুলো ইয়েতে সফটওয়্যার আছে ওগুলো দেখে টের পাবেন। আর কিভাবে অ্যাপ্লিকেশন দিবে, কতক্ষণ রাখতে হবে, সবটা বলাটার নামই ডাক্তারি, শুধু এটা ব্যবহার করেন বললে হবে না, কেমন। ঠিক স্কেল হলে অবশ্যই স্যালিসাইলিক অ্যাসিড দিতেই হয়, তাই না, স্কেলটা যেন সরে যায়। আচ্ছা, এটা দিতে দিতে ফলো আপ কিভাবে করবো একটু পরে বলবো। এবার ফেসে যদি হয় আমরা কেয়ারফুল হব কেন, ডক্টর রোশনি একটু বলবেন। ফেসে স্টেরয়েড দেওয়ার ব্যাপারে কেয়ারফুল হব আমরা, হাতে পায়ে স্টেরয়েড যেভাবে দিব সেভাবে ফেসে দিব না। এখানে কোন ধরনের স্টেরয়েড দিব? মাইল্ড স্টার স্যার, স্কিন খুব থিন। মানে মানে কোন স্টেরয়েড? স্কিন তো পাতলা স্যার, এখানে হাইড্রোকর্টিসন দেব, হাইড্রোকর্টিসন। হাইড্রোকোর। হ্যাঁ, ক্লোবেটাসল দেব না আর কি, হ্যাঁ আসলে হাইড্রোকর্টিসন, হাই পটেন্ট দিব না। এটা দিয়ে এটা করতে হবে। আর জেনিটাল এরিয়া উইকার এখানে স্টেরয়েড, এখানেও উইকার স্টেরয়েড দেবো, হাইড্রোকর্টিসন। হ্যাঁ, ওখানে মিউকাস মেমব্রেনের আশেপাশে, তাহলে স্টেরয়েড অথবা ভিটামিন ডি, এটাই দেব। আর মোর পটেন্ট দেওয়া যাবে যদি গ্লুটিয়াল ক্লেফটে হয়, ওটা বললাম না, গ্লুটিয়াল ফারো বা ক্লেফটেও একটা লোকেশন, ওই জায়গাটা মোটা। ওখানেই সবাই ভাবে এটা একজিমা হয়েছে, ওখানে তো রুগী নিজেও দেখেন না, তাই না। তাহলে এটা হলো ডিফিকাল্ট ডায়াগনোসিসের জন্য, অথচ স্টেরয়েড দিলে ভালো হয়ে যাবে। তা আমার তো মনে হবে এটা কি হয়েছে, ইকজিমা। একজিমা হয়েছে। আবার ওই জায়গায় ফাঙ্গাল ইনফেকশনও হয়, হয় না? জি স্যার। তাহলে তো অবশ্যই আমাকে দেখে ডায়াগনোজ করাটাই উচিত। তা আমরা সোশ্যালি অনেকভাবে করি না, পারি না, মলম কম্বিনেশন দিয়ে দেখি আর কি, কি বলেন, অ্যান্টিফাঙ্গাল তারপরে স্টেরয়েড দিলেই তো সব রোগ ভালো হয়ে গেল। খেয়াল করেন এবার, তাই না? আবার যদি হাতে পায়ে হয়, যেহেতু চামড়া মোটা, এই জন্য ইমোলিয়েন্ট, ডাইপ্রোস্যালিক অয়েন্টমেন্ট এগুলা দেওয়াই লাগবে, হ্যাঁ। স্যালিসাইলেট প্রিপারেশন মাস্ট দিতে হবে। আর পাস্চুলার সোরিয়াসিসে কিন্তু পটেন্ট টপিক্যাল স্টেরয়েড দেওয়া লাগবে। এখানেই কনফিউশন হবে অ্যান্টিবায়োটিক দিব কি দিব না। অবশ্যই অ্যান্টিবায়োটিক, এবং সেটা একেবারে পটেন্ট ক্লোবেটাসল দেওয়া লাগবে। আর নখের জন্য, নখে যদি সোরিয়াসিস হয়, খুবই ডিফিকাল্ট ট্রিট করা। নখের কেউ ট্রিট করেছেন কোনোদিন বা করতে দেখেছেন? হাতে এবং পায়ের নখের চিকিৎসা লম্বা সময়, হ্যাঁ, পায়ের নখের চিকিৎসা আরো বেশি লম্বা। এখানে 3 মাস হলে হাতে, পায়েরটা হবে 6 মাস, কারণ নখগুলো ডেস্ট্রয় হবে, নতুন নখ তৈরি হবে সেই জন্য এটা। কিন্তু এখানে আমি একটু বলি, আমি নিজেই কিছুদিন আগে এক পেশেন্ট ট্রিট করে, মানে এখন রিয়ালাইজ করি আর কি, আমাদের চিকিৎসার মধ্যে কিন্তু আমরা একটা সামাজিক দিকের কথা বলছি না, এই রোগ নিয়ে একটু আগে বলেছি, হাজবেন্ড ওয়াইফ রিলেশনশিপ, নতুন বিয়ে, এই শাদী, এই কথাগুলো বলেছি। কিন্তু এই মলমগুলো বা বিশেষ করে নেইলের ট্রিটমেন্ট আমরা যখন করি, ধরেন অনিকোমাইকোসিস, ফাঙ্গাল ইনফেকশন, কেমন তো, এখন একটা এই পাওয়া যায় ল্যাকার বলে, ল্যাকার, ডক্টর কুদ্দুস ল্যাকার শব্দের সাথে জি স্যার। পরিচিত না? তো লেখার ব্যবহার করছি স্যার, দু একটা দুই রেজাল্ট একজন, মোটামুটি হ্যাঁ, আছে। হ্যাঁ, ভালো। কিন্তু আমি এখানে এই, আমি একদিন লেখার লিখেছি, আমার খুব ভক্ত স্টুডেন্ট আছে তো, ও এগুলা খুব খোঁজ খবর রাখে।
তো ওইটা দিলাম ঠিকই, পরে আমি রিয়েলাইজ করলাম আমি তো ফ্যামিলি ফিজিশিয়ান, আমার কি কোনো ভাবনা এখানে নাই? আমি লেখার জিনিসটা পরেই তো আবিষ্কার করলাম এটা হচ্ছে নেইল পলিশ, ঠিক না? জি স্যার। ওই যে বার্নিশ। জি স্যার। এখন যদি বাংলাদেশের কোনো মুসলিম মহিলাকে আপনি দেন, বা পুরুষকেও যদি দেন, যিনি নামাজ কালাম পড়েন, ওনার নামাজ হবে? হবে না স্যার। ওটা উজু করার সময় রোশনি। তো আবার ওটা হ্যাঁ। তো উজু অজু করার করার সময়। সময় আপনি তো এটা তাহলে ওয়াশ হয়ে যাবে, 4 বার 5 বার অজু করবে মানুষ। জি স্যার। জি স্যার। তাহলে এখানে বুদ্ধি করতে হবে, বলতে হবে আপনি সকালে রুজু করে চেষ্টা করবেন রুজু যেন না ভাঙে। এখানে কতগুলো ধর্মীয় দিক কিন্তু চলে আসবে, হ্যাঁ, জি স্যার। নেইলে বার্নিশ দিলে। এই জন্য বার্নিশ নন মুসলিম হলে দেওয়া যেতে পারে, তাও আলাপ করে। এই জন্য যে কোনো ট্রিটমেন্টের যদি বিতর্ক তৈরি হতে পারে দেখেন, তাহলে ওই ট্রিটমেন্ট নিয়ে রোগীর সাথে আলাপ করে ডিসাইড করতে হবে। আবার দেখেন, নেইলের ট্রিটমেন্ট কিন্তু লম্বা সময়, 3 মাস। কত ভাবনা। ফিমেল হলে ওনার যদি পিরিয়ডে থাকেন 5 দিন 7 দিন নামাজ কালাম পড়া লাগবে না, ওই সময় দিলেন কথার কথা। কিন্তু এটা তো 5 দিনের ওষুধ না, এটা তো 3 মাসের। সপ্তাহে বোধহয় 2 বার করে দিতে হয়। তাহলে প্রতিদিনও দেওয়ার মতো না। তো এইগুলো মাথায় রেখে ট্রিট করতে হবে নেইল সোরিয়াসিস, হ্যাঁ। আর গাটা সোরিয়াসিসের ক্ষেত্রে কি হবে? ইউজুয়ালি ক্লিয়ার ন্যাচারালি ইন 2 to 3 months। মানে কি? ওষুধ ছাড়াই। কিন্তু চামড়ায় যখন চুলকানি হয়, ইরিটেশন হয়, একটু ভ্যাসলিন লাগানো আর কি, ইমোলিয়েন্ট মানে ভ্যাসলিন লাগানো বা অলিভ অয়েল লাগানো, কোলটার লাগানো, এগুলো দিতে পারেন। ভিটামিন ডিও দেওয়া যেতে পারে গাটা। কিন্তু বেশি হয়ে গেলে তাড়াতাড়ি রিমুভ করতে গেলে স্পেশালিস্টের কাছে পাঠিয়ে আল্ট্রাভায়োলেট বি থেরাপি, এই থেরাপি বিভিন্ন রকমের ওরা ওরা দিবে। তাহলে এই বিভিন্ন ভেরিয়েশনস আপনাদের দেখাই ফেললাম সোরিয়াসিসের, আশা করি পারবেন। কি বলেন? জি স্যার। খুব কঠিন মনে হবে? ডক্টর রোশনিও তো শুনলেন মনোযোগ দিয়ে। নাহিদ কই? মানে ওষুধের নামগুলো তো একটু আইডিয়া নিলেন কোথায় কি দিবেন। তো Yes, কাজেই sir. আমার কাছেও মনে হতো সোরিয়াসিস আগে দেখলেই এটা ডার্মাটোলজিস্টের কাছে পাঠাই দিব। এইটা কেন করবেন? তাই না? আমরা কষ্ট করে ক্লাসে বসছি, শিখছি। আপনাদের ক্লাস তৈরি করতে গিয়ে আমারও তো নতুন নতুন অনেক কিছু শেখা হচ্ছে। তো কাজেই যতটুকু শিখেছি আমরা এটা কাজে লাগাতে পারবো। সব স্পেশালিস্টের কাছে যেতে হবে না। আমি না পারলে সেটা। এখন আসেন ফলো আপটা কিভাবে হবে 4 মাস পরে। কারণ স্টেরয়েড দিলে কিন্তু অবশ্যই অল্প সময়ে ফলো আপ করতে হবে, তাতে স্টেরয়েডের সাইড ইফেক্ট হবে। তো স্টেরয়েডে উপকার না হলে অ্যাড করতে হবে, তাই না? আচ্ছা, ম্যাক্সিমাম পিরিয়ড হবে যদি আপনি পটেন্ট স্টেরয়েড দেন 2 মাস, এর বেশি দেওয়া উচিত হবে না। 8 উইক লেখা আছে দেখেন, কেমন? তাহলে এরপরে যদি দিতে হয় তাহলে বোধহয় এখন আমার কাজ হচ্ছে স্পেশালিস্টের সাথে কনসাল্ট করা। কাজেই আপনি 2 মাস পর্যন্ত স্টেরয়েড দিবেন, তারপরে অন্যান্য কথাগুলা বলবেন। এবং ইন্টারেস্টিং হচ্ছে, এই 2 মাসের মধ্যে আশা করি এটা কন্ট্রোল হয়ে যাবে। হয়ে যাওয়ার পর কি করবেন? ধরেন আবার হয়তো 5 মাস পরে শুরু হবে। এই 5 মাসের মাঝখানে রোগীর জন্য কোনো অ্যাডভাইস দিবেন ডক্টর কুদ্দুস? অ্যাডভাইস স্যার, ইমুলেন্ট ব্যবহার করবে স্যার। এক্স্যাক্টলি। আর এক্স্যাক্টলি, ইমোলিয়েন্ট ব্যবহার করলে চামড়াটা ভালো থাকবে। কেমন? চামড়া ডিস্ট্রয় হবে না। লিশান দেখা না গেলেও উনি মাঝে মাঝে ইমোলিয়েন্ট লাগাবেন। ইমোলিয়েন্ট মানে তো জেলি, পেট্রোলিয়াম জেলি, তাই না? পেট্রোলিয়াম জেলি। আর কিছু বলতে চাচ্ছিলেন? না, আর ইমুলেন্ট স্যার, আর হচ্ছে যে আহ, না স্যার, এটাই ইমুলেন্ট মেইনলি। হ্যাঁ। আর ট্রোমা, মানে ট্রোমা যদি না করে, ট্রোমা হলে স্যার ওই যে না, সেগুলো তো কোবনার ফেনামেনা, অ্যালার্ট করে দেওয়া, হ্যাঁ, খোঁচাখোচি না করা, এগুলো তো আছেই, তাই না? আর এটা যে কন্টাজিয়াস না, এটা রোগীরে যেমন বোঝানো, তার পার্টনারকেও বোঝানো, হ্যাঁ। আচ্ছা। এখন রেফার করবেন ওই যে যখন স্পেশালি এমার্জেন্সি, তো রেফার করবেনই। যেমন ইরাইথ্রোডার্মিক সোরিয়াসিস, আবার পাস্চুলার সোরিয়াসিস যখন জেনারেলাইজড হবে, সেটা রেফার করতে হবে কতদিনের মধ্যে? আমি শুধু একটাতে রেফারেলের স্টাইলটা আপনাদের বুঝিয়ে দেই। এই লিস্ট দেখে কি বুঝলেন? এই মানে
এমার্জেন্সি। এমার্জেন্সি। এমার্জেন্সি মানে আপনি আজকেই দেখলেন এই রোগী, আপনি কখন রেফার করবেন? এমার্জেন্সি। স্কিনে তো হসপিটালে রেফার করতে হবে মূলত। জি স্যার। এমার্জেন্সি রোগী রেখে কি আউটডোরে পাঠাবেন নাকি? না স্যার, ইরাথ্রোডার্মিক সোরাইসিস হলে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে। হতে পারে, দুই তো তো নম্বর। এই জন্য হসপিটালে পাঠাবেন। তো কখন রোগীকে কি বলবেন, রোগীর আত্মীয় গার্জিয়ানকে? যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে। এইটা তো নন স্পেসিফিক হলো, যত তাড়াতাড়ি না মানে 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 কালকে ইমার্জেন্সি, পরশু, আউটডোরে মানে দেবো না এই স্যার। আজকে এই 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে ভর্তি করাবেন, কথাটা এটাই বলতে হবে। জি স্যার, ইউএর মাধ্যমে করতে হবে। হ্যাঁ, যত তাড়াতাড়ি মানে আপনার জন্য তাড়াতাড়ি এক জিনিস, রোগীর জন্য তাড়াতাড়ি তো ভিন্ন জিনিস, জি তাই না? কাজে নন স্পেসিফিক না, স্পেসিফিক। আর আর্জেন্ট মানে হলো 2 সপ্তাহ। কেমন? ইউ মানে আর্জেন্ট, কাজে ইমার্জেন্সি আর্জেন্সি বিষয়টা আলাদা, এটা মনে রাখবেন। চিলড্রেন 16 ইয়ার, অবস্থা বুঝে আপনি রুটিন, আর্জেন্সি, তারপরে এসটা হচ্ছে সুন। সুনটা হলো নন স্পেসিফিক, হ্যাঁ। সুন মানে 2 সপ্তাহ পরে আর কি, হয়তো 1 মাসের মধ্যে। এগুলো বিদেশে তো আসলে ক্যাটাগরি না করলে রেফারেলও করতে পারবেন না। যেখানে পাঠাবেন ওনারা উল্টা বলবেন যে আপনি জিপি ডক্টর, আপনি রেফারেল ক্রাইটেরিয়া জানেন না, তো এখানে আর্জেন্ট লিখছেন কেন? হ্যাঁ, এরকম আমরা তো গদবাঁধা সবগুলো আর্জেন্ট আর্জেন্ট বলছি। স্যার, আমি সিলেট মেডিকেলে ছিলাম স্যার, ওখান থেকে রুগী পাঠালে পরে আবার ডাইরেক্টর কৈফিয়ত দিত, এটা পাঠাইছেন কেন, রিপোর্ট করছেন কেন। এখন ডাইরেক্টর যদি জিজ্ঞেস করেন, ওনার হয়তো ব্যাকগ্রাউন্ড নলেজ আছে, জি স্যার। হ্যাঁ, থাকাই স্বাভাবিক। তো অ্যাডমিনিস্ট্রেটরও তো এগুলো জানে যে কোথায় ওনার ম্যান পাওয়ার কোথায় কিভাবে ইউটিলাইজড হবেন। তো যাই হোক, এবার যদি আর্থ্রোপ্যাথি হয়, রিমাটোলজির প্রবলেম হয়, তখন কোথায় রেফার করবেন? তখন রিমাটোলজিস্টকে রেফার করবেন, নাহলে ইন্টারনাল মেডিসিনকে রেফার করবেন। সেটা এস, এস মানে সুন। কেমন? এটা একটু ইয়ে আছে, সুন মানে সময় করে, কারণ এটা তো লাইফ এন্ডেঞ্জারিং না এই মুহূর্তে, ঠিক আছে। আর ট্রিটমেন্ট ভালো না হলেও আপনি, তার মানে আপনি আসলে 1 মাস 2 মাস পরে রেফার করতে পারেন। তো আমি আজকে এই এই স্ট্রাকচারটা দেখাই ফেললাম আপনাদের। প্রত্যেকটা ডিজিজে কিন্তু জিপির বইতে আপনাদের তো, যেটা আমি অ্যাডভাইস করি, অক্সফোর্ড হ্যান্ডবুক অফ জেনারেল প্র্যাকটিস, এরকম বক্স করা আছে। কেমন? মানে বেশিরভাগ রোগেরই আছে, ছোটখাটো মাইনর ইস্যুর জন্য হয়তো নাই। তো সেখান থেকে দেখে একটা আইডিয়া নেবেন, যদিও আমরা বাংলাদেশে এটা প্র্যাকটিস করতে পারি না, তবুও ইন ফিউচার, সামনে তো স্বপ্ন দেখি আমরা, এই জন্যই তো সময় এগুলা ব্যবহার করছি জীবনের। আপনারাও একটু আগ্রহী হয়েছেন, তবে এই জাতির জন্য একটা ভালো জিনিস হোক, ওই চেষ্টা থেকে, যেখানে রেফারেল সিস্টেম এস্টাবলিশ করতেই হবে, না হলে এদেশের ভবিষ্যৎ খারাপ। আর সেটা এস্টাবলিশ করতে গেলে এই নলেজগুলো লাগবে, এই নলেজগুলো লাগবে। তো সেকেন্ডারি কেয়ারে এই যে কি করতে হয় সেটা জানা আমার দরকার, হচ্ছে রুগীকে বোঝানো। ওরা হয়তো ওরাল রেটিনয়েড দিবে, হ্যাঁ, আমরা তো মলম হিসাবে দিলাম, কিন্তু সেকেন্ডারি কেয়ার মানে হসপিটালে, অথবা স্পেশালিস্ট যিনি, ল্যাব মানে ডার্মাটোলজিস্ট, উনি বাকিগুলো দিবেন। ইভেন স্পেশালিস্ট নার্সিং সার্ভিসও আছে স্কিনের জন্য, খেয়াল করেন। কাজেই এখন অন্য একটা আলোচনা করতে ইচ্ছে হচ্ছিল, এখন আর করবো না টেকনিক্যাল আলোচনা। মানে চিকিৎসা দেওয়ার জন্য একেবারে সব ডাক্তারই লাগে তা না আর কি, আর নাই বলি। আচ্ছা, হুম। এইবার আমরা এই ছবিতে ডক্টর রোশনি একটু বলেন, পড়েন। শীতের মধ্যে পানি চা খাইতে থাকেন আর পড়তে থাকেন। A young adolescent male presents with dystrophic nails, হুম। with debris on the undersurface of the nails and elevated distal end of the nail plate. He also had scaly plaques on his elbows and knees. What is the most likely diagnosis? বলেন তো ডায়াগনোসিস কি? হুম। Uh, Sir, koilonaikia. কয়লোনাকিয়া তো একটা ফাইন্ডিং হয় মাত্র। এর নেইল উঠে গেছে মানে এটা হলো অনিকোলাইসিস, নেইল সেপারেটেড হয়ে গেছে। হুম। কিন্তু তার নিচে নিচে ডেব্রিজ আছে নখের নিচে, সরি, কিছু বালি বালি মেটেরিয়ালও আছে। এটা দেখেই মনে হয় কি এটা ফাঙ্গাস বলে মনে হয় আসলে। নীল সোরিয়াসিস। কিন্তু ওই যে স্কেলি প্ল্যাক যেহেতু এলবাও নিতে আছে,
তখন আপনার জন্য সহজ হয়ে গেল ডায়াগনোসিস। তাহলে এটা হলো সোরিয়াসিস, ওভারঅল ডিজিজটা সোরিয়াসিস। Psoriasis. তাহলে এবার দেখেন ডায়াগনোসিসের গুরুত্ব। আমি যদি ফাঙ্গাল মনে করি অ্যান্টিফাঙ্গাল দিব, তাই না? জি স্যার। ওই সেই লেকার দিব অ্যামলরফিন, না এটা কুদ্দুস? জি স্যার। অ্যামলরফিন 600 টাকা না জানি কয়শো টাকা, এত টাকার দাম। ওটা দাম দেখে আমি ঘাবড়াই গেছি পরে। এই তো যাই হোক, রোগীর কল্যাণের কথা ভাবে আর কি। তো এখানে অ্যামলরফিন বা এরকম না সাইক্লোপিরক্স না কি? সাইক্লোপিরক্সাস। হ্যাঁ, আপনি তো ভালোই রপ্ত করে ফেলেছেন। আমার কাছে তো আর স্কিনের রোগী অত আমার পাশে তো ডার্মাটোলজিস্ট থাকে, ওখানে লাইন ধরে। তা আমি আমার বাধ্য হয়ে ওখানে কিছু স্যার শিখছি আর কি। ব্যথা এখন রোগী আর চর্ম রোগী বেশি স্যার এইদিকে। হ্যাঁ, জিপিতে তো এর জন্য সুবিধা। আমি যদি বলি না মাঝে মাঝে আমার সুবিধা হতো আগে থেকে জিবি নিয়ে বসতাম, এই স্পেশালিস্ট বাইবা বাইবা বড় বড় ভাবতেছি হটেবার। তো এখন ওই যে এটা তাহলে ফাঙ্গাল হলে অ্যান্টি ফাঙ্গাল, কিন্তু আমাদের বরং এখন দিতে হবে স্টেরয়েড, তাই না? জি স্যার। অথবা ওই মলম যেটা, ইভেন এটার জন্য হয়তো দেখা যাবে আপনি জিপি হিসাবে ট্রিটই করতে পারছেন না, রোগী ভালো না হলে আপনি কতদিন ধরে রাখবেন, তাই না? কাজে নেইল সোরিয়াসিসের কি কি ফিচার হয় জানা থাকতে হবে। এই যে ডিস্ট্রফি, সাব আঙ্গুয়াল হাইপার ক্যারাটোসিস, এই যে বালি বালি ডেব্রিজ আন্ডার দ্য সারফেস বলছে না, এগুলো হাইপার ক্যারাটোসিস আঙ্গুলের নিচে। আঙ্গুয়াল মানে নখ, বুঝেছেন? আঙ্গুয়াল মানে আঙ্গুল না, বুঝলেন? জি স্যার, অঙ্কন করবো। আঙ্গুয়া আঙ্গুয়া মানে নাইল। অনিকোলাইসিস, স্প্লিন্টার হ্যামোরেজ এন্ড অয়েল স্পটস। অয়েল স্পট মানে ওই যে নেইল পিটিং। তো এইগুলো সোরিয়াসিসে থাকে। কিভাবে? তো এই জন্য দেখেন ডায়াগনোসিস কিন্তু গুরুত্বপূর্ণ। এবং ইন্টারেস্টিং একটা মেসেজ শেয়ার করছি যে এইচ পাইলোরি ইনফেকশনের সাথে সোরিয়াসিসের একটা লিংক আছে। মানে যাদের এইচ পাইলোরি ইনফেকশন আছে তাদের সোরিয়াসিসটা সিভিয়ার হয়, এবং এইচ পাইলোরি ইরেডিকেট করলে সোরিয়াসিসের একটু উপকার হয়। এটা অবজারভেশনে পাওয়া গেছে। বুঝছেন এবার? জি স্যার। তাহলে এখন থেকে সোরিয়াসিস রোগীর ইয়ে করতে হবে না, পেপটিক আলসার আছে শুনলে এইচ পাইলোরি টেস্ট করতেই হবে। কোত্থেকে কি লাগে গেল না, জি স্যার। পান্তাভাতে ঘি এরকম মনে হচ্ছে। তো দিস ইজ দ্য নলেজ অবজারভেশন। জাস্ট আমি আমার মতো করে প্র্যাকটিক্যাল মেসেজগুলো জোগাড় করেছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই মাঝে মাঝে আলাপ করে ফেলবেন, হ্যাঁ? এখন স্পেশালিস্ট স্কিনের আলোচনা আর আমার আলোচনার মধ্যে পার্থক্য থাকবেই। তবে আমি মনে করি যে মানে আমিও যেহেতু প্র্যাকটিস করি আপনাদের মতো জিপিই করি, বা আমি মেডিসিন স্পেশালিস্ট হলেও আমার কাছে যখন স্কিন আসে আমি জিপির মতো কোয়ালিটি নিয়েই করি। আমি তো ডার্মাটোলজিস্ট নিয়ে করি না। তো আমি ভেবেছি যে আমার চিন্তাগুলো আপনাদের জন্য বেশি ইয়ে হবে আর কি, কম্পেটিবল হবে। এই জন্য আমি আজকে এক কথায় বলতে গেলে সারা দিনই এই কাজগুলো করেছি। বুঝতে পেরেছেন ডক্টর কুদ্দুস? জি স্যার। এই জন্য আপনাদের পিডিএফটা দিতে দেরি হয়েছে। আই স্টার্টেড ওয়ার্ক ফ্রম দ্য মর্নিং টুডে। আমার আগে রেডি করা ছিল স্কিনের, কিন্তু এই আপনাদের ক্লাসের জন্য আমাকে আলাদা করে কিছু গোছাতে হয়েছে। আমি একেবারে আমার মতো করে গুছিয়েছি, এবং আশা করি যে এই কথাগুলো কাজে লাগবে। তাহলে সোরিয়াসিস নিয়ে দেখেন আলাপ করতে অনেকক্ষণ লেগে গেল আমাদের। তো আজকে দেখি স্কিন বলে অনেক লাগে, এখন আমরা আর আর বেশি এ করব না, অন্য জায়গায় আর একটা টপিকে চলে যাব। হ্যাঁ, একজিমা, ধীরে ধীরে। তো একজিমা, অ্যাটপিক একজিমা নিয়ে যদি বলা শুরু করি বাচ্চাদের, হ্যাঁ, তারপরে একটু বয়স্ক হয়ে গেলে, তারপরে একেবারে অ্যাডাল্ট হয়ে গেলে এই অ্যাটপিক একজিমা কিভাবে প্রেজেন্ট করে তার ভেরিয়েশন দেখানো হয়েছে। ছবি দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। এখন অ্যাটপিকের ব্যাকগ্রাউন্ডটা বুঝতে গেলে বুঝতে হবে যে ওনার একটা অ্যালার্জিক ব্যাকগ্রাউন্ড আছে। অ্যাটপি মানে তো অ্যালার্জি। তার মধ্যে স্কিনের বাইরে হয়তো রোগীর অ্যাজমা আছে অথবা ছিল, হ্যাঁ ফিভার আছে অথবা ছিল। এর পাশাপাশি কিছু ফ্যামিলি হিস্ট্রি ইম্পর্টেন্ট, মা বাবারও থাকে। হ্যাঁ, এটা দিয়ে বোঝা যায় যে এটা অ্যাটপিক একজিমা। তাহলে কন্টাক্ট ডার্মাটাইটিস আর অ্যাটপিক একজিমা বোঝার সিগনিফিকেন্স কি ট্রিটমেন্টের জন্য বলেন এবার? কন্টাক্ট হলে তো কন্টাক্টে রিকভারি হয়ে যাবে, কন্টাক্ট ইগনোর করবেন, কিন্তু অ্যাটপিক একজিমা আবার ভালো হবে না, বছর কয়েক বছর থাকবে। হ্যাঁ,
কাজেই কয়েক বছর যে থাকবে তাকে আবার স্টেরয়েডও অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে, বা লো পটেন্সি স্টেরয়েড দেওয়া লাগবে এই। আর এগুলো হচ্ছে ম্যানেজমেন্টের মধ্যে অ্যাডভাইস। হ্যাঁ, এগুলো দাগিয়ে দিলাম, পড়ে নেবেন না, হ্যাঁ? অথবা রোগীর চিকিৎসা দেওয়ার আগে একবার চোখ বুলায়ে নিয়ে তারপরে। আপনাদের বই একটু পড়ে নেওয়া উচিত, তবুও আমি চেষ্টা করেছি বই থেকে এনে এনে কপি করে যতটুকু পারে মার্ক করে দিয়েছি। কাজে লাগবে, দেখবেন, দেখলেই বুঝবেন। আর যখন অ্যাটোপিক একজিমার চিকিৎসা দিবেন, অ্যান্টিবায়োটিকও দেওয়া লাগতে পারে যদি ওই যে স্টেরয়েড দিতে দিতে এরিয়াটা দুর্বল হয়ে পড়ে, সেখানে আবার ব্যাকটেরিয়া ঢুকে যায়। স্টেরয়েড না হলে ইমিউনোসাপ্রেসেন্ট আলাদা ড্রাগ আছে, ঘুমের অ্যান্টিহিস্টামিন, ব্যান্ডেজও করা লাগতে পারে, হ্যাঁ। ব্যান্ডেজ, এই ব্যান্ডেজটা অবশ্য আপনি না বুঝলে অনেক সময় স্পেশালিস্টও লাগে, নাকি রেফার টু ডার্মাটোলজি এরকম লাগে। আর ডায়েটারি গুলা, এগস অ্যান্ড মিল্ক, আমরা বলি না দুধ, ডিম, মুরগির মাংস, হাঁসের মাংস, যার হয় আর কি, এটা বুঝতে পারলে তাকে মানা করা। কমনলি বলা হয়, কিন্তু সবার তো আর কমন না। ইভেন ওদের ওখানে বিদেশে চট করে ডায়েটিশিয়ান ডেকে দেখাই দিবে, আমরা আমরা পারবো না। কেমন? আর ওষুধগুলোতে খেয়াল রাখতে হবে, মানে খুবই মিনিমাম স্টেরয়েড দিতে হবে, একেবারে আঙ্গুলের মাথায় নিয়ে হালকা করে যেখানে যেখানে লিশন ওখানে লাগাতে হবে, তাই না? আর আমরা ছোটবেলায় কিভাবে অভ্যস্ত, মলম একটা পেলে পুরা শরীরে একেবারে মানে আগা থেকে মাথা পর্যন্ত মালিশ করে দিছে। এইভাবে আসলে স্টেরয়েড দিলে তো ক্ষতি হবে, তাই না? রোগীকেও বোঝাতে হবে। আচ্ছা, এটা কি ছবি দেখাচ্ছি বলেন তো? এই বাবুর অ্যাটোপিক একজিমাই, প্রায় তাকে স্টেরয়েড দেওয়া হতো, এখন তো কতগুলা ভেসিকুলার র্যাশ হয়েছে, এখন কি হয়েছে বলেন তো? এটা এটা স্ট্রেট ইনটু অ্যাট্রোপি বলতে পারি। না, এটা তো স্ট্রেটের সাইড পেপিউল হয়েছে, তো ভেসিকল পেপিউল হয়ে গেছে, বেসিক্যালি হয়েছে এখানে একটা ভাইরাল ইনফেকশন হয়েছে এই চামড়ার মধ্যেই। স্টেরয়েড দিতে দিতে এরিয়াটা দুর্বল হয়েছে, ইমিউনো ইমিউনো। ডেফিসিয়েন্সি হয়ে গেছে লোকালি। তাহলে এটা হলো একজেমা হারপেটিকাম, এটাও একটা স্কিন এমার্জেন্সি। এগুলো আইডেন্টিফাই করতে হবে জিপির। আপনি স্টেরয়েড দিয়ে আপনি তো দায়ী ইনডাইরেক্টলি যদি বলি। আর যে কোনো একজেমা মহিলাদের যদি নিপলে হয়, তাহলে কেয়ারফুল থাকতে হবে যে আসলে কি এটা একজিমা। কখন কেয়ারফুল বা আমি অ্যালার্ট হব, আমি একজিমার চিকিৎসা দিচ্ছি ভালো হচ্ছে না, ইট কুড বি প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন, প্যাজেটস ডিজিজ অফ দ্য ব্রেস্ট, খেয়াল করা দরকার। এখন তাহলে একজন রোগী আমরা দেখব, পড়বেন বাচ্চা। জি স্যার, এ 7 ইয়ার আচ্ছা, ওল্ড আমি চাইল্ড। আমি আমি একবারে কি ওয়ার্ড সহ সবই দিয়ে দেই, পড়েই দেই, এটা লম্বা তো সময় কোলাবে না না হলে। এই বাবুর মা আসছেন, বলছেন যে ফ্লেক্সারাল সারফেসে ইচিং হচ্ছে, তো একজিমা তো ফ্লেক্সারালি হয় তাই না, সোরিয়াসিস হয় এক্সটেনসরে। খুবই ডিস্ট্রেস। এখন ওনার জন্য কি করবেন? এখানে পাঁচটা অপশনের মধ্যে কারেক্ট অপশন হচ্ছে লোকালাইজড ড্রেসিং ক্যান বি ইউজড অন দ্য টপ অফ ইমোলিয়েন্ট ডিউরিং ইনিশিয়াল ট্রিটমেন্ট অফ দ্য একজিমা ফ্লেয়ার। মানে বেশি বেশি চুলকাই দেখে মলম টলম দিয়ে তার উপর আবার একটা ব্যান্ডেজ দেওয়া যাবে আর কি, ড্রেসিং দেওয়া যাবে, এটুকুই। আর বাকিগুলা অ্যান্সার হিসাবে কারেক্ট অ্যান্সার না। হ্যাঁ, এমোলিয়েন্ট শুধু একবার দিবে, এগুলো তথ্য হিসাবে সঠিক তথ্য না আর কি। কেমন? তা আমি একটু জাম করি টাইমে, না হলে কোলাবে বলে মনে হচ্ছে না। এটা একটু পড়বেন। A 70-year-old female present with 4 month history of dry pruritic rash affecting the upper back and shin. Upper back shin. What is the most appropriate initial management of this patient? আপনারা কেউ কি এরকম পেশেন্ট ফেস করেছেন? ডক্টর সাকুলুরও কি কথা বলতে পারছেন না আজকে? হুম। নাহিদ তো একটু কথা বলছিলেন, কথা বলেন না। আমরা বসে বসে লেখাপড়া করছি, আমিও শিখছি। এটা কি কুদ্দুস, ডক্টর কুদ্দুস? এটা কি স্যার না, এনএস এরকম স্কিন এরকম কাপড়? রুগী পান কিনা, বয়স্ক মহিলা চুলকাচ্ছে বলে, প্রায় তো বলে, আমার চেম্বারে প্রায় বলেন বয়স্ক মহিলা চুলকায়। এবং আপার ব্যাক। কল্পনা কল্পনা করলে স্কিনটা এরকমই হবে ওনার দেখতে। তাহলে ওনার ডায়াগনোসিস কি, ট্রিটমেন্ট কি?
এবং এখানে একটা টেকনিক আছে প্রশ্নের, ইনিশিয়াল ম্যানেজমেন্ট বলছেন, তার মানে আপনি জিপি হিসাবে প্রথম ট্রিটমেন্ট কি দিবেন? দেন। এটা স্যার ইমোলিয়েন্ট ব্যবহার করতে হবে। ইমোলিয়ান, এই যে অপশনগুলো দেখিয়ে দিলাম, তো নিজে যেহেতু বলতে পারলেন না, এই জন্য অপশন দেখিয়ে দিলাম। কোনটা কেনার জন্য ইমোলিয়ান্ট, হ্যাঁ ইমোলিয়ান্ট। স্টেরয়েড দিবেন না? স্টার্ট ইনিশিয়ালি দিব না, পরে। পরে দিবেন, আসলেই তাই। তাহলে এখানে 70 ইয়ার্স ওল্ড ফিমেল বলার সিগনিফিকেন্স কি বুঝলেন? আমি তো মার্ক করলাম। হুম। বয়স্ক হয়ে যায়, সিনাইল অ্যাট্রোফি। এটা সেনাইলি, তবে এটার নাম হচ্ছে নো স্টিয়াটোটিক। নো ফ্যাট একজিমা। নো ফ্যাট একজিমা মানে এখানে ফ্যাট নাই, সাবকিউটেনিয়াস টিস্যু নাই। ওই যে বলে চামড়া শুকিয়ে গেছে, আমরা শুরুতে বলেছি না বয়স্কদের চামড়া চুলকায়, জি এই স্যার, যে জি। চুলকায়, এই যে ড্রাই প্রোরাইটিক স্কিন, যত ড্রাই হবে চুলকানি তত বাড়বে। তো এটার নামই এ স্টিয়াটোটিক। তাহলে এ স্টিয়াটোটিকের প্রথম কাজ ইমোলিয়ান, তারপরে যদি দরকার হয় পরে অসহ্য মাইল্ড একটু পটেন স্টেরয়েড দেওয়া যেতে পারে, কিন্তু এই ওনাকে অলিভ অয়েল আর ভেজলিন দিতে বললেই উপকার হবে। আর আমরা করব কি করি কি, বা হয়তো বা ভুল করেও করি, অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট খাওয়াই, তাই না? জি স্যার। তো ওইটা ট্যাবলেট খাওয়ালে হবে না, তো স্কিনের যত্ন নিতে হবে না। তো এটাকে ওই যে একটা মোজাইকের মতো দেখতে মনে হয়, পেভমেন্ট একটা কি জানি শব্দ আছে, পুকুর ঘাটের শান বাঁধানো ঘাট দেখতে যেরকম, এই স্কিনটা এরকম চার কোনা পাঁচ কোনা হয়ে হয়ে থাকে আর কি। এটা একটা নামও আছে, কি ধরনের, এটার নাম হলো এ স্টিয়াটোটিক একজিমা। আরেকটা কেসে চলে যায়। ডক্টর রোশনি পড়বেন? রোশনি হারাই যাবেন না, পড়েন। পড়েন না কেন, কোথায়? শি ইজ আউট। ইয়াং অ্যাডোলেসেন্ট গার্ল প্রেজেন্টেড উইথ এ র্যাশ ইন বোথ অ্যাক্সিলারি রিজনস ফলোইং এ ডে আফটার অ্যাপ্লিকেশন অফ এ নিও ডিওডোরেন্ট। ডিওডোরেন্ট দেওয়ার পরে এরকম হয়ে গেছে, তাহলে এটা ডায়াগনোস কি হবে? কন্টাক্ট ডার্মাটাইটিস। কন্টাক্ট ডার্মাটাইটিস। কন্টাক্ট ডার্মাটাইটিস, উত্তর নাই তো এখানে, কন্টাক্ট ডার্মাটাইটিস। ইরিটেন্ট কন্টাক্ট ডার্মাটাইটিস, ই নাম্বার। ইরিটেন্ট কন্টাক্ট ডার্মাটাইটিস, এরকম আরেকটা কি টাইপ আছে? আর একটা এটা শুদ্ধ করা দরকার ছিল, এখানে এফ একটা দেই, এফ। লিখে দিচ্ছি, কুদ্দুস। অ্যালার্জি। হুম, এবার বলেন। এটা অ্যালার্জিক কন্টাক্ট ডার্মাটাইটিস। হ্যাঁ, আপনি কি মনে করছেন আমি লেখার কারণে উত্তর এটা হবে? না, ইরিটেন্ট। এটা হলো ইরিটেন্ট, এটা ইরিটেন্ট, এটা হলো এট দ্য সাইট অফ কন্টাক্ট, ঠিক আছে? যেখানে কন্টাক্ট লেগেছে সেখানে হয়েছে, সেজন্য এটা হলো মানে কন্টাক্ট ডার্মাটাইটিস ইরিটেন্ট, ঠিক আছে? তাহলে এই এটা চিকিৎসা কি? ওই স্টেরয়েড, কিন্তু যেটার কন্টাক্ট হয়েছে ওটা অ্যাভয়েড করতে বলতে হবে না। জি স্যার, জি। আচ্ছা। আর যাদের কন্টাক্ট ডার্মাটাইটিস থাকে ইউজুয়ালি হাতে বেশি থাকে, মানে হাতে ধরে, এই জন্য আর কি। তো ওনাদের জন্য এই যে হ্যান্ড কেয়ারের পরামর্শ দেওয়া, এই স্লাইডে সব দেওয়া, কেমন কাপড় চোপড় কিভাবে পরবেন না পরবেন এগুলো সব বলা, এগুলো লিস্ট করে দেওয়া হয়েছে আপনার পিডিএফ এ, হ্যাঁ। আচ্ছা। তো এই ছবিতে যিনি যাকে দেখানো হচ্ছে উনি আমারই পেশেন্ট আর কি, সরাসরি অনেক আগের। সেলুনে গিয়ে গল্পটার সাথে মিলাই নিয়েছে, সেলুনে চুল কালো করতে গিয়ে এরকম দেখেন তার চেহারাটা এরকম হয়েছে, তাহলে এটা ডায়াগনোসিস কি? সেলুনে গিয়ে স্যার। হ্যাঁ, ওই যে ডাই লাগায় না চুলে লাগাইতে যে, আপনি লেশন গুলা দেখতে পাচ্ছেন গলায়ও? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে, চুল তো এখানে এখানে গলার মধ্যেও লাগছে। তাহলে এটা হচ্ছে অ্যালার্জিক কন্টাক্ট ডার্মাটাইটিস। তাহলে এটা ইরিটেন্টের সাথে ডিফারেন্স কি? ইরিটেন্ট হচ্ছে যে জায়গায় লাগবে স্যার, সেই জায়গায় শুধু। হ্যাঁ, আর এটা হলো আর দূরেও হয়েছে।
এটাই হচ্ছে পার্থক্য অ্যালার্জিক কন্টাক্ট ডার্মাটাইটিস। তাহলে আমরা যদি সামারি করি, ইরিটেন্ট এবং অ্যালার্জিক, এই বাম দিকেরটা ইরিটেন্ট, ডান দিকেরটা অ্যালার্জিক, এগুলো ট্রিটমেন্ট কি তাহলে? স্টার্ট ট্রিটমেন্ট স্যার স্টেরয়েড লোকালি। দেওয়া, steroid। আর এটা যেন উনি ইউজ না করেন, তাই না? যে ডাই যে ব্র্যান্ড এটা ইউজ না করা। এবার বোলা সলিউশনে যাই। বোলা, ব্লিস্টার বোলা একই শব্দ ধরে নেন। এই বোলার কিন্তু এই যে পজিশনটা, মানে হোয়ার ইজ দ্য লিশন বা প্যাথোলজিক লিশন, এটি জানতে হয় সাবকর্নিয়াল, সাব এপিডার্মাল এবং আদার। এটা দিয়ে আমরা বুঝতে পারি কোন বোলা ফেটে যাবে তাড়াতাড়ি। হ্যাঁ, তো দুটো শব্দের সাথে আমরা পরিচিত হই, প্যাম্পিগাস, প্যাম্পিগয়েড। বাম দিকেরটা প্রথমটা, স্ক্রিনের আমার হাতে বাম দিকে, আপনারও বাম দিকে, এটা কি প্যাম্পিগাস না প্যাম্পিগয়েড? বলেন, কেউ না কেউ বলেন। এটা এটা স্যার টেনফি গড স্যার। প্যাম্পিগয়েড। আর এটা প্যাম্পিগাস তাহলে? তার মানে এই রুগী স্যার আজকে একটা চেম্বার পাইছি, আমি ওর ভর্তি হওয়ার পরামর্শ দিলাম। পুরা ভর্তি হওয়ার শরীরে। পরে আপনি শিখবেন, ভর্তি হওয়ার পরে এখন আপনি শিখাবেন আজকের ক্লাসের পর ইনশাল্লাহ। না, আজকে স্যার এই রুগী একটু পেলাম চেম্বারে। পুরা শরীরে স্যার এই পাশেরটা মতো হয়েছে, বাম আচ্ছা, পাশেরটা। এখানে একটা মৌলিক পার্থক্য বলে দেই। এই বাম দিকের ছবিতে কিন্তু ব্লিস্টার গুলা ফেটে গিয়েছে, কেমন? জি স্যার। এগুলো কেউ ফাটে দেয় না, এমনি এমনি কাপড়ের চাপেও ফেটে গিয়েছে। আর এখানে কিন্তু কিছু ব্লিস্টার দেখা যাচ্ছে, দুই একটা ফাটলেও বাকিগুলো দেখা যাচ্ছে। তাহলে এটার তুলনায় এটা একটু শক্ত। জি স্যার। তো শক্ত ব্লিস্টার কি প্যাম্পিগাস হয় না প্যাম্পিগয়েড হয়, এই হচ্ছে প্রশ্ন। শক্ত ব্লিস্টার জাপান। মানে প্যাম্পিগয়েড। তাহলে আপনি উল্টা ও, বলেছেন। জি যেটা স্যার। ব্লিস্টার দেখা যায় না, এই ধরনের একটা মানে বাস্টেড আউট ভেসিকল বা ব্লিস্টার, কেমন একটা র সারফেস দেখা যাচ্ছে, এগুলো হলো পেম্পিগাস। এটা এমনি কাপড়ের চাপেও নাকি ফেটে যাবে। এটা কারণ হলো ওই যে একটু আগে বললাম ইন্ট্রাডার্মাল, সরি, ইন্ট্রা এপিডার্মাল, আরেকটা হলো সাবকর্নিয়াল। তো এই যে সাবকর্নিয়াল যেটা, সেটার যে সোরিয়াসিস এর পজিশন দেখাচ্ছে ইন্ট্রা এপিডার্মাল, এটা কোথায় গেল? এই যে পেম্পিগাস, কেমন জি স্যার। পেম্পিগাস। আর যদি সাব এপিডার্মাল, এপিডার্মিসের নিচে আরেকটু গভীরে পেম্পিগয়েড, তাহলে এগুলো ফাটবে কম। বুঝতে পারছেন? জি আর স্যার। আইজিএ দিয়ে যেটা হয় ডার্মাটাইটিস হারপিটিফর্মিস, এটাও গভীরে, কিন্তু ওটা ফেটে যায় অন্য কারণে। দেখ বলবো নি পরে। তাহলে এই দুটা, এটা ট্রিটমেন্ট কি? রেজিস্টার্ড স্যার। স্টেরয়েড। এগুলা কিন্তু অন্যান্য ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড প্যারানিওপ্লাস্টিক ফিচারও হতে পারে, বিশেষ করে প্যাম্পিগয়েড। কাজে ট্রিটমেন্ট শুধু এটার করলে হবে না, ওই যদি ক্যান্সার থাকে ওই চিকিৎসা করতে হবে। আর এটা যদি কোনো ডিজিজের সাথে কানেক্টেড না হয় তাহলে বলবো এটা প্রাইমারি স্কিন ডিজিজ, অর্থাৎ প্যাম্পিগাস প্যাম্পিগয়েড হয়েছে, তার চিকিৎসাটা বছরের পর বছর চলে। তো আমি স্যার ডিডি দুটোই দিছি, দেওয়ার পরে পাঠাই দিছি যাতে সমস্যা না হয়। হ্যাঁ, না সেটা তো কনফিউশন হতেই পারে। ফাইনালি স্কিন বায়োপসি করে কি বলে ইলেকট্রন মাইক্রোস্কোপিও দেখা, ফ্লোরোসেন্ট মাইক্রোস্কোপি করা লাগতে পারে। কিন্তু এমনি দেখে এভাবে আজকে যে আইডিয়া দিলাম, জি স্যার। ব্লিস্টার যদি চোখে দেখতে পান, প্রথম ধারণা হবে প্যাম্পিগয়েড। আরও পার্থক্য আছে, ডিফারেন্স বইতেও আছে। একটু বয়স্কদের হয় প্যাম্পিগয়েড। হ্যাঁ, ক্লিনিক্যাল ইনফরমেশন আর কি। তো ট্রিটমেন্টও নিচে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, এবং দেখা যায় যে পেম্পিগয়েড 2 বছরের মধ্যে মোটামুটি ঠিক হয়ে যায়, 2 বছর লাগতে পারে। স্টেরয়েড 2 বছর পরে বন্ধ করা হয়। কেন এই গল্প? 2 বছর পর্যন্ত স্টেরয়েড দিলে তো ওনার আর কি চিকিৎসা দিতে হবে? বোন প্রোটেকশন দিতে হবে, বিসফসফোনেট দেওয়া লাগতে পারে, অনেক কিছুই। কেমন? এই যে 30 to 60 মিলিগ্রাম ডেইলি দিতে হবে, তো অনেক ডোজ না, নাহলে জি ভালো স্যার। হবে না। আর প্যাম্পি গাছ তো কোনো ডোজ টোজ না বলে বলছে যে হাই ডোজ দিবেন, মাঝে মধ্যে রিমিশনে যেতে পারে, মানে এটা আরো বেশি অ্যাগ্রেসিভ, তাই না? জি স্যার। প্যাম্পি গাছ তো একটা ধারণা দেওয়া যায় যে 2 বছরে হয়তো বা স্টেরয়েড বন্ধ করা যেতে পারে, কিন্তু এটার কোনো কথাই নাই। এটি কি দেখা যাচ্ছে এখানেও? ইন্টেন্সলি ইচি, তাহলে হাঁটুতে এবং ইয়েতে।
আচ্ছা, এগুলা কি ব্লিস্টার? এটা জিনিসটা এটা ইয়ে মনে হয় স্যার, পপুলার। হ্যাঁ, এরকমই মনে হয় আসলে। এটা হারপি। কিন্তু এই জায়গায় যখন, আচ্ছা এটা কি সোরিয়াসিস হবে? এটা তো এক্সটেন্সর সরি, সারফেস। সোরিয়াসিসের সাথে ডক্টর ইয়ে স্যার। নাহিদ বলবেন কি, সোরিয়াস বলবেন কি না এই জায়গায়? স্কেল তো মনে হচ্ছে না, হয়তো স্কেল নাই, তবুও কি সোরিয়াসিস বলবো এই গল্প শুনে? না, কারণ সোরিয়াসিস ইন্টেন্সলি ইচি হয় না। ইসি হবে না, জি স্যার। তাহলে ইন্টেন্সলি ইচি যদি এখানে লিশন থাকে, বুঝতে ডার্মাটাইটিস পেরেছেন? হার্পিটিফাইড। ডার্মাটাইটিস হার্পেটিফর্মিস, কিন্তু ডার্মাটাইটিস এটা তো একটা ব্লিস্টারিং লিশন, এখানে ব্লিস্টার হয়ে গেল। ও, এই ব্লিস্টার নাই স্যার, সরি। তো তাহলে তো এটা ওই শুনে আপনি আগে। গাবড়ে গেলেন, এটা শুনে গাবড়ে গেলেন, অথচ এটা ডায়াগনোসিস ডার্মাটাইটিস হার্পেটিফর্মিস। তার কারণ হলো এটা এত বেশি চুলকায়, ব্লিস্টারের কোনো 14 গোষ্ঠীই নাই। বুঝে ও, আসছে? তাহলে হিস্ট্রি নিতে হবে যে শুরুতে কোনো ব্লিস্টার ছিল কিনা। এক আর রুগী তো হিস্ট্রি দিতেও পারবেন না। তো এই জায়গায় হাঁটুতে বা এলবোতে যদি পান, মোটামুটি আনটিল প্রুভড আদারওয়াইজ আমাকে ভাবতে হবে ডার্মাটাইটিস হার্পেটিফর্মিস। এটার সাথে কোন সিস্টেমিক ডিজিজের কানেকশন আছে? এটা স্যার ওই যে ক্রোনস ডিজিজ, না, সিলিয়াক ডিজিজ। সিলিয়াক, সিলিয়াক ডিজিজ স্যার, সিলিয়াক। সিলিয়াক ডিজিজ। এটার সাথে গম। সিলিয়াক আর সিলিয়াকের সাথে এটাই ভাবে লাগে থাকে, তাই না? অফেন, এই দেখেন, dermatitis often broken by scratching to leave excoriations। কেমন? চুলকাতে চুলকাতে শুধু ওখানে চুলকানির দাগ দেখবেন, ব্লিস্টার আর নাই, বেসিকল টেসিকল আর নাই আর কি। ম্যানেজমেন্ট কি হবে? ম্যানেজমেন্ট স্যার এই যে ইয়া, মানে ট্যাপসন ট্যাপসন। ড্যাপসন অথবা সালফিন পাইরিডিন। তাহলে সবগুলো স্টেরয়েড মনে করে ব্লিস্টারকে দিলে কি আর হবে? সব চুলকানিতে স্টেরয়েড দিলে হবে? হবে না। না স্যার। কিছুটা একটু উন্নতি হবে বলে মনে হবে, ইনফ্লামেশন ঠেকাবে। তাহলে ডিজিজ এই জন্য ডায়াগনোসিস হওয়া দরকার, এবং ডার্মাটাইটিস হার্পেটিফর্মিস স্পেশালি ডায়াগনোসিস হওয়া উচিত। নাহলে তো আমি একজিমা, এই যে দেখেন ডিফারেন্সিয়ালের মধ্যে একজিমা লিখেছে, একজিমা মনে করে দিতেই থাকবো দিতেই থাকবো, হ্যাঁ। হুম। যাই হোক, গেল গিয়ে। সময় কি শেষ না? 5-10 মিনিট। 10 মিনিট। হেয়ার নিয়ে বলি একটু, এলোপেশিয়া। হেয়ার, হেয়ার লসের কারণ ডিফিউজ লোকাল লস, কিন্তু ডিফিউজের মধ্যে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, ডিফিউজ অথবা লোকালের মধ্যে স্কারিং। তাহলে আমরা দুই ভাগে ভাগ করতে পারি অ্যালোপেশিয়া, একটা হচ্ছে স্কারিং অ্যালোপেশিয়া আর একটা নন স্কারিং অ্যালোপেশিয়া। তো স্কারিং এর মধ্যে ডিফিউজ লোকাল ভাবতে হবে না, ওই স্কারিং হলেই একটা গ্রুপ। কিন্তু নন স্কারিং হলে ভাবতে হয় এটা কি ডিফিউজ অ্যালোপেশিয়া নাকি লোকাল বা ফোকাল অ্যালোপেশিয়া। সেই হিসাবে ডিডি গুলো সাজানো ইন্টারেস্টিং হলো। এসএলির যে অ্যালোপেশিয়া হয় সেটা নন স্কারিংও হতে পারে, আবার স্কারিংও হতে পারে, দেখেছেন? এই যে জি মার্ক স্যার। করেছি, স্কারিং। আচ্ছা, এখন এই রোগীর 40-year-old পেশেন্ট, হেয়ার লস হয়েছে, কি ডায়াগনোজ হবে? এটা স্যার অ্যালোপেশিয়া এরিয়াটা। এরিয়াটা। এবং তার নেইল পিটিংও আছে, কেন আছে? নেইল হুম। ফিটিং এন্ড মোস্ট অফ। এটা আপনার ডায়াগনোসিসের ফেভারে আরো শক্ত কথা বললো। অ্যালোপেশিয়া এরিয়াটা অটোইমিউন ডিজিজ, এবং অটোইমিউন ডিজিজেরই একটি ফিচার হচ্ছে নেইল পিটিং। তার মানে আপনাকে হেল্প করলো আসলে ডায়াগনোসিসে, হ্যাঁ, অ্যালোপেশিয়া এরিয়াটা। এরকম রোগীকে কেউ দেখেছেন অ্যালোপেশিয়া এরিয়াটা? দেখা যায় স্যার অনেক, এ বলে যে চিকিৎসা আরশোলা দিয়েছেন? চুল খাই ফেলছে হ্যাঁ, হ্যাঁ। স্যার। চিকিৎসা আর দিয়েছেন? এটা স্যার আমি ওই আমার স্যারের সাথে থেকে থেকে দু একটা স্যার ওই ইন্টারডার্মাল ওই ট্রাইয়ালন ইন্ট্রাডার্মাল দিই। দিয়েছেন, খুব ভালো করেছেন। ভালো, এটাই তো ভালো ইন্ট্রাডার্মাল করছে। দেওয়া যায়, আবার অনেক চিকিৎসা আছে। ডার্মাল অ্যাব্রেশন, ট্যাক্রোলিমাস। ডার্মাল অ্যাব্রেশন, তারপরেও স্টেরয়েড, ট্যাক্রোলিমাস, মানে ইমিউনোমডুলেটিং তো কত কিছু দেওয়া যায়। তবে ভালো এবং আশার কথা হলো এটা স্পন্টেনিয়াসলি চুল গজাতে পারে কিছু না করেও, স্পন্টেনিয়াস রিকভারি হয়ে যেতে পারে আর কি। এই জন্য এশিওর করে, তো 3 মাস থেকে 4 মাস যদি লাগে রুগীকে বলতে পারেন যে একটা হ্যাট দিবেন, মাথায় টুপি দিবেন, তাই না? প্লিজ। কিন্তু ব্যবস্থা জটিল হয়ে যাবে যদি যদি ইয়াঙ্গার মানুষের আগামী 1 মাস পরে বিয়ে হয়, পুরুষ,
তো ওনার তো 1 মাসে চুল গজাবে না, তাহলে কি করবেন? যা করার করবেন, বুদ্ধি পরামর্শ এভাবে দিবেন আর কি, বোঝাবেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই মানে অটো ইমিউন প্রসেসের সাথে নেইল পিটিং জড়িত, এটাই বললাম। হ্যাঁ, নেইল পিটিং এটার জন্য একেবারে প্যাথগনমনিক না, হেল্প করে আর কি। কারণ এই চুল একটা জায়গায় আপনার চুল কেউ টেনে ছিঁড়ে ফেললে তো পারে, পারে না? তবে পারে তো। তবে এই অ্যালোপেশিয়া এরিয়াটার অটো ইমিউন কানেকশন থাকতে পারে অন্যান্য এন্ডোক্রাইন ডিজিজের সাথে। এটার লিস্ট, এটাকে বলে অটো ইমিউন পলিগ্ল্যান্ডুলার সিনড্রোম। তাহলে আপনি জিপি হিসাবে মিনিমাম ব্লাড সুগারটা চেম্বারেও দেখে ফেলতে পারেন। এগুলা থাকলে তো রেফার করতে হবে না, ফার্দার ইভ্যালুয়েশন করতে হবে। পেশেন্টের যদি অ্যানিমিয়া থাকে, দেখা যাবে যে ওনার পার্নিশিয়াস অ্যানিমিয়া আছে, এদিকে চুল নাই ওদিকে অ্যানিমিয়া, আপনি মেলাতে হবে। যাকে এটা না দেখায়, এটারও এক্সটেন্ডেড লিস্ট, পলিগ্ল্যান্ডুলার সিনড্রোম। এই দুই চুল মিলান তো, এটার এটা পার্থক্য কি? স্কাল এটা এটা স্যার স্ক্যারিং হচ্ছে বাম পাশেরটা। স্কারিং না, এখানে স্কার নাই। ও, এখানে ছেঁড়া ছেঁড়া চুল আছে আর কি, অর্ধেক ছেঁড়া। এটা তো জি একেবারে স্যার, পুরো সব পড়ে গিয়েছে। জি স্যার। এবং এখানে একটা হিস্ট্রিতেও কিছু তথ্য পাবেন, রোগী হয়তো নাও দিতে পারেন, কিন্তু এমনি দেখে কি মনে হচ্ছে কোনটা কি? এটা অ্যালোপেশিয়া এরিয়াটা, আর এটা এটা কি সাইকোজেনিক সাইকোজেনিকও হতে পারে, ট্রাকশন অ্যালোপেশিয়া, ছিঁড়ে ছিঁড়ে ট্রাকশন? ছিঁড়ে ছিঁড়ে অ্যালোপেশিয়া করে ফেলেছে। আচ্ছা, ট্রাকশন অ্যালোপেশিয়া। এবার আমরা একটু টিউমার নিয়ে আলাপ করে ফেলি। টিউমার, বিনাইন, ম্যালিগন্যান্ট, 3 ধরনের টিউমার ছবিতে দেখিয়ে দিলাম। এই যে আপনার ক্যারাটো অ্যাকান্থোমা আর স্কোয়ামাস সেল কার্সিনোমা, কোনো ডিফারেন্স কি লক্ষ্য করছেন? এটা স্কেল, হোয়াইট স্কেল স্যার এটা। মানে এখানে একটা লিমিটেড বর্ডার আছে আর কি, মাঝখানে তো একটা রাফ ফাঙ্গেটিং লুক আছেই, কেমন? তো এটাকে ডায়াগনোসিস করা হয়েছে ক্যারাটোকান্থোমা। এবং ইন্টারেস্টিং হলো, যদি রিয়েলি ক্যারাটোকান্থোমা হয়, এটা এমনি ভালো হয়ে যাবে। মুশকিল হলো স্কোয়ামাস সেল কার্সিনোমা দেখতে এরকমও হতে পারে। আর এটা তো বেজাল সেল, একেবারে ছোট্ট, হ্যাঁ, রোল মার্জিন বলে না, রোল মার্জিন, বেজাল সেল কার্সিনোমা, এই ফেসে হয়। আর এটাও এরকমই সান এক্সপোজড এরিয়াতে, এই দুইটার পার্থক্য। তাহলে এটা আলাদা করার জন্য আমরা কি করব? আসলে স্কিন বায়োপসি তিনোটার করা। তিনোটার জন্য স্কিন বায়োপসি করব। তাহলে আপনি পাঠাতে পারেন, অথবা রেফারও করে দিতে পারেন। ক্যান্সার তো আপনি চিকিৎসা করবেন না। আর এগুলা হচ্ছে মেলানোসাইটের ক্যান্সার, মেলানোমা, বিভিন্ন রকমের। হ্যাঁ, বিনাইনও আছে মেলানোমা, ম্যালিগন্যান্টও আছে। যদিও ম্যালিগন্যান্ট মেলানোমা তার নাম, কিন্তু তার মেটাস্ট্যাটিক পটেনশিয়াল একদম নাই বললেই চলে, এমনও হইতে পারে। এটার নাম মেলানোমা ইন সিচু। আর এটার নাম হচ্ছে, যেটা পাতলা করে, লেন্টিগো ম্যালিনা। তো এইগুলো সম্পর্কে আমাদের মানে ডাক্তারদের ধারণা রাখা উচিত, রেফার করতে গেলে যেন, যে আমরা এইভাবে যে ABCDEF পর্যন্ত এখন আসছে, এফ মানে ফানি লুকিং, অথবা আগলি ডাকলিং মোল, দেখতে বিশ্রী লাগছে। একসময় মোল বলা হতো না ভাগ্যের লক্ষণ, কদ্দুস জি শুনেছেন? স্যার, জি স্যার। মুখে থাকলে না কিতায় থাকলে জানি এটা ভাগ্যবান বলতো, উল্টাটা বলতো ভাগ্যবান আসলে। যে বিদেশ যেতে পারবে এরকম। এরকম কিছু একটা বলতো। তো এগুলো কোয়ালিটিস মনে রাখা দরকার। এবং জিপিদের জন্য অ্যাডভান্স কিছু মেসেজ, 7 পয়েন্ট চেক লিস্ট অফ মোল। এই চেকলিস্ট দেখে দেখে আপনি সাসপিশন করলে রেফার করবেন। কেমন? এখন আসেন, এই যে স্কিন এত যে দেখলেন, সানলাইট ইজ ডেঞ্জারাস ফর স্কিন। তাহলে এই যে রিস্ক ফ্যাক্টর দেখেন, সানবার্ন যারা করে, আল্ট্রাভায়োলেট লাইটের এক্সপোজারে তাদের স্কিন ক্যান্সার বেশি হয়। আর একটা হলো ওই ছোট ছোট মোল, যদিও বড় না, ABCDE ফলো করে না, কিন্তু সংখ্যায় যদি 100টার বেশি পাওয়া যায়, এখানেও ক্যান্সার ডেভেলপ করতে পারে দেখা গিয়েছে। 10 টাইম নাকি রিস্কি। তাহলে কম বেশি মানুষের সবার শরীরে আছে না, এখন সবাই গোনা শুরু করতে হবে যে 100টা পার হয়েছে কিনা। আচ্ছা, আর বাকিগুলো তো আছেই, ইমিউনো সাপ্রেস করলে স্কিনে কিন্তু ক্যান্সার হয়,
এটা মনে রাখতে হবে। আর মেলানোমা অর্গানে হয়, ইন্টারনাল অর্গানে স্প্রেড করে কিডনিতে, ব্রেইনে, বিভিন্ন জায়গায় মেলানোমা চলে যেতে পারে। তাহলে তাই যদি হয়, আমরা এখন পরামর্শ দিতে হবে না, আপনি সান অ্যাভয়েড করেন, ক্যানট কেয়ার নট টু বার্ন, এমন সানে যাবেন না একেবারে চামড়া পুড়ে যেতে পারে, এমন যেন না হয়। তারপরে 11টা থেকে 3টা পর্যন্ত ছায়ার মধ্যে থাকবেন। এখন আমরা যদি বলি ভিটামিন ডি খাওয়ার জন্য, বলি না খাওয়া তো আর না, আপনি রোদে যাবেন, এই রোদে যেতে যে এক হিতে বিপরীত হয়ে আরেকটা গন্ডগোল বাধায় আসতে পারে। কাজে এগুলো কেয়ারফুলি বলতে হবে যে রোদে বেশি যাবেন না। শেষ হলো, হ্যাঁ। আপনাদের সময় আর একটু 10 মিনিট নেই, হ্যাঁ, একটু শুরু করতে তো কয়েক মিনিট লেগেছে, দেখি কতদূর পারা যাবে। মাঝখানে আমি স্কিপ করছি, যেগুলো আপনার না হলেও চলবে, প্রাথমিক ধারণাগুলো দিয়ে দিয়ে যাচ্ছি। অনেকগুলো কেস আছে আর কি, হ্যাঁ, কেস আছে। এবার আমরা সিস্টেমিক ইলনেসের সাথে রিলেট করার চেষ্টা করি। এই ছবি দেখলে বুঝতে পারছেন না কোন সিস্টেমের সাথে রিলেটেড? দেখতে এটা পাচ্ছেন? হুম। গ্রা কুশিং সিন্ড্রোম। কোশিং সিনড্রোম, এটার নাম হলো স্ট্রায়া, পার্পল স্ট্রায়া। তাহলে ওনার তো আরো সিমটম সাইন আছে, হ্যাঁ। মুন ফেস, চামড়া পাতলা হয়ে গেছে বলে তো ফেটে গিয়েছে, এইসব আর কি। তো এটা কি, যদিও পেশেন্ট হয়তো আমার কাছে প্রেজেন্ট করবেন স্কিনের কথা বলে, কিন্তু আন্ডারলাইং ডিজিজ কোশিং সিনড্রোম। তাহলে এটা একটা সিস্টেমিক ডিজিজ। এইভাবে এই লিস্টটা বই থেকে দেওয়া আছে, মানে স্কিন ম্যানিফেস্টেশন কখন সিস্টেমিক ডিজিজের পার্ট হতে পারে, এই লিস্টটা পড়তেই হবে, নাহলে আপনি ডিজিজ হাতছাড়া হয়ে যাবে। হুম। এই জন্য ডার্মাটোলজিস্টকে মেডিসিন সম্পর্কে, ইন্টারনাল মেডিসিন সম্পর্কে ধারণা রাখতে হয়। আর এটি হচ্ছে ড্রাগ রিলেটেড স্কিনের রিয়াকশন হয়, তার ক্লু কিভাবে পাবেন, হ্যাঁ। রিসেন্ট ড্রাগ খেয়েছেন, এইটা আর কি। আর কমন কিছু ড্রাগ আছে, প্রেগনেন্সির চুলকানি, এটাও সিস্টেমিক ইলনেস। প্রেগনেন্সি বিভিন্ন ট্রাইমেস্টারে চুলকানি হয়, কাজে এটাও একটা সিস্টেমিক ডিজিজের স্কিন ম্যানিফেস্টেশন। ওকে, বেশি আওয়াজ হচ্ছে। ডক্টর কুদ্দুস এবং অন্যরাও যারা শুনছেন, প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করে ফেলবেন। আর কিছু দু একটা কেস দেখিয়ে বোধহয় শেষ করতে পারবো, এডিশনাল কেস। এটা কি? এটা স্যার টিনিয়া কর্পোরেশন আছে। ছবি দেখে তো মনে হতেই পারে, কিন্তু সিমটমটা দেখেন, মানে এইরকম লিশন বলা হচ্ছে যে এটা এমনি ভালো হয়ে যায়, টেনিয়া পরিস্তার এমনি ভালো হয় না। হ্যাঁ স্যার। হুম। কি হতে পারে? কয়েকটা ডিডি দেওয়া হলো। এটা কি স্যার গ্রানুলা অ্যানোডার? অ্যানুলারি, হ্যাঁ। এটা কোনো সিমটম নাই, শুধু এদিকে কিছু পেপিউলার লিশন থাকে, মাঝখানে স্কিন কমপ্লিটলি নর্মাল। আর টিনিয়া রিং ওয়ার্ম আস্তে আস্তে ক্লিয়ার হতে থাকে, কিন্তু একেবারে অ্যাবসলিউটলি ক্লিয়ার এরকম থাকে না। বোঝা গেল? তো কাজে এটা হচ্ছে গ্রানুলোমা অ্যানুলারি। এটা জানার অর্থ হলো, প্রথমে এটা ফাঙ্গাস মনে করে অ্যান্টিফাঙ্গাল, ভুল হয়ে যেতে পারে। আরেকটি আমার জীবনে আমার এক অন্য সাবজেক্টের উস্তাদ, ওনার সম্পর্কে আমি মানে জানি আর কি, আমি যখন পিজিতে ছিলাম, এই যে পেপিউলার লিশন আছে না, এগুলো তো টিউমার টিউমার তো, ডাক্তারের কথায় সামহাউ ডার্মাটোলজিস্টই দেখেছিলেন, বলার সময় কমিউনিকেশনটা ভালো হয়নি আর কি। ডাক্তার বলেছেন যে এগুলো এক ধরনের টিউমার, ওই যে সফট টিস্যু টিউমার আর কি, হ্যাঁ। এই কথাটা শোনার পরে ওনার বাড়িতে নাকি বুঝে নিয়েছেন উনি ক্যান্সার হয়ে গেছে, মারা যাবেন, মিলাদ পড়া শুরু করেছেন। বুঝেছেন? জি স্যার। অথচ ওই স্যার নামাজ কালামও ঠিক মতো পড়তেন না, আমি জানতাম। এইরকম একটা আবহ তৈরি হয়েছে পরে, কোনো কারণে আমার সাথে তো ফোন নাম্বারে ছিল, আমি ঢাকায় ফোনে যোগাযোগ করার পরে আমি সামান্য জানতাম তখন গ্র্যানুলোমা অ্যানুলারি সম্পর্কে। কাজেই এই যে বললাম ডায়াগনোসিসের গুরুত্ব, হ্যাঁ, আপনি মলম টলম দিলেন, ভালো হলো কি হলো না, এটা তো একটা জিনিস, কিন্তু এটা অনেক সময় ডায়াবেটিসের সাথে রেয়ারলি কানেক্টেড থাকে, কিন্তু এমনি এমনি থাকে গ্র্যানুলোমা অ্যানুলারি, এটা ভালো হয়ে যায়।
মোটামুটি কতদিনে ভালো হয় যদি জিজ্ঞেস করা হয়, 3 মাস। এগুলো মনে রাখতে পারলে ভালো, তাই না? জি স্যার। আর এখানে স্কিনে অ্যাক্টিনিক কেরাটোসিস সম্পর্কে ডেসক্রিপশন দিছে আর কি। এগুলো আলাদা চিকিৎসা করতে হবে, এটা অবশ্য রিং টিং নাই। আচ্ছা, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কি হবে এগুলার? হাইপার হাইড্রোসিস আর কি, চামড়ায় সোয়েটিং। হাইপারহাইড্রোসিস স্যার, আমরা ওই টপিক্যাল অ্যালুমিনিয়াম সল্ট। অ্যালুমিনিয়াম সল্ট, টপিক্যাল অ্যালুমিনিয়াম সল্ট। কি জানি ডাই কেয়ার নাকি একটা আছে বোধহয়, না ডাই জি স্যার, কেয়ার? ড্রাই ড্রাই। ড্রাই কেয়ার নাকি ডাই জি কেয়ার, স্যার, জানি ড্রাই ডি কেয়ার। আর আই কেয়ার। হ্যাঁ, ডিআরআই, ড্রাই কেয়ার। তো ওগুলো ছাড়া সিস্টেমিক মেডিসিন মানে শরীরের সমস্ত সিক্রেশন কমায় দেয়। এগুলা দিতে গেলে সিস্টেমিক ড্রাগের সাইড ইফেক্টে পরিণত হবে আর কি। যেমন অ্যামাইট্রিপটালিন দিলেন, প্রোপানথেলিন, এগুলো অ্যান্টিকোলিনার্জিক অ্যাক্টিভিটির সাইড ইফেক্ট হবে। আর আয়ন্টোফোরেসিস মনে রাখতে হবে, ওই আয়ন্টোফোরেসিসের উদ্দেশ্য হচ্ছে সোয়েট গ্ল্যান্ডকে ডেস্ট্রয় করে দেওয়া, বাচ্চাদের জন্য দেওয়া আর কি, হ্যাঁ, হাতে পায়ে। এরপরে বটুলিনাম টক্সিন, যেগুলো সিক্রেশন কমাবে। কিন্তু অ্যালুমিনিয়াম সল্ট দেওয়া যায়। আরেকটা বোধহয় আছে, গ্লাইকোপাইরোলিনেট বা এরকম কোন একটা ম্যাটেরিয়াল মনে হয় ইউজ করে আর কি। দেশে, আমাদের দেশে নাই। এর চেহারার মধ্যে কি হয়েছে? এটা স্যার মেলাজমার মতো। কম্বাইন্ড ওরাল পিল খেয়েছেন, এটার সাথে কি এটার কোনো লিঙ্ক আছে? জি স্যার, ওসিপি খালি স্যার মেলাজমা বেশি হয়। তাহলে ক্লোয়েজমা বা কলেজ। মেলাজমা। মেলাজমা, ক্লোয়েজমা হরমোনাল কানেকশন আছে না? হরমোনাল কন্ট্রাসেপটিভ ইজ এ ট্রিগার ফ্যাক্টর ফর দ্য মেলাজমা। তো এইটা চিকিৎসা কি? এখানে স্যার ওই ওসিপি বন্ধ করতে হবে, করার বন্ধ পরে স্যার করলেন, তারপরে হাইড্রোকুইনন স্যার। হাইড্রোকুইনন হাইড্রোকুইনন। সান আর সানস্ক্রিন। কিন্তু আউটকাম কেমন? আউটকাম স্যার সুপারফিশিয়াল ইপিডার্মিসে থাকলে স্যার অনেকটা হ্যাঁ, ঠিক হয়। এগুলো ছোটবেলায় আর দেখতাম যে মহিলাদের সহজে যায় না। তখন হয়তো হাইড্রোকুইনন ছিল না বাজারে। কেয়ারফুল আর কি, মানে এটা অন্যান্য ওষুধের মতো মনে হয় এত বেশি প্রগনোসিস ভালো, কিন্তু ভালো এটা না। দেখতে খারাপ লাগে, এ তো আর খারাপ রোগ না। তো এগুলো সাইকোলজিক সাপোর্ট ইম্পর্টেন্ট আর কি, হ্যাঁ। কম্প্রেশন ব্যান্ডেজ দেওয়ার আগে কি বলতে চাচ্ছে? আলসার হয়েছে পায়ে, মেডিয়াল ম্যালিউলাসের ওখানে, হ্যাঁ, 6 সেন্টিমিটার ডায়ামিটার ওভার দ্য মেডিয়াল ম্যালিউলাস। নো এভিডেন্স অফ সেলুলাইটিস। এটা কোন ধরনের আলসার তাহলে? তারপরে না প্রশ্ন হলো অ্যাপ্লিকেশন অফ কম্প্রেশন ব্যান্ডেজ কি ইনভেস্টিগেশন করবেন, বলতে পারবেন? এটা কি স্যার? হ্যাঁ, এটা আলসারটা হচ্ছে ইয়ে, এটা ভেনাস আলসার, ভেনাস আলসার। আলসার। ভেনাস আলসারের চিকিৎসা কি? ব্যান্ডেজ করতে হবে, তো কম্প্রেশন ব্যান্ডেজ টাইট করে। কিন্তু কম্প্রেশন ব্যান্ডেজ দেওয়ার আগে অ্যালার্ট করতে হবে আমি কতদূর প্রেসার দিতে পারবো, কারণ প্রেসার দিলে আবার আর্টারিও ব্লক হয়ে যেতে পারে। সেটি জি বোঝার স্যার। জন্য এখানে কোন ইনভেস্টিগেশনটা করব? অ্যাঙ্কেল ব্রাকিয়াল প্রেশার ইন্ডেক্স এক হ্যাঁ, নম্বর। নম্বর, হ্যাঁ। আর ছবিটাও দিয়ে দিলাম, ছবিটা আরো আগে দিতে পারতাম। ভেনাস আলসার হয় যেখানে এই যে মেলিউলাস, গ্রিন গ্রিন এরিয়াটা ভেনাস আলসার, হ্যাঁ। আর এই ডট 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 এখানে ছবিতে বলে দিয়েছি, কিন্তু লাল যেটা ভাস্কুলাইটিস। এই যেগুলা আর্টারিয়াল, আর্টারিয়াল হচ্ছে এটা পার্পল কালার, কেমন, পার্পল কালার আর্টারিয়াল। আর এগুলো ভাস্কুলাইটিস এ পর্যন্ত। পায়ের তলায় চাপ পড়ে, সেখানে হচ্ছে নিউরোপ্যাথিক নার্ভ ড্যামেজ, এগুলো ডায়াবেটিস। ডায়াবেটিসে সব ধরনেরই হয়, কেমন, আর্টারিওপ্যাথিকও হয়, তারপর নিউরোপ্যাথিকও হয়। এইগুলো এরিয়া, এটা মনে রাখতে হবে। এটা পরীক্ষায়ও আসে, পোস্ট গ্রাজুয়েট পরীক্ষায়। কিন্তু অ্যাঙ্কেল ব্রাকিয়াল প্রেশার ইন্ডেক্স আমরা হয়তো কোনোদিন করাইনি। এটা ডপলার দিয়ে করে, এই যে পায়ে মাপে আর কি, হ্যাঁ। এই যে যন্ত্র দিয়ে এখানে এবং এখানে দেখতে পারেন। তো এটার কনসেপ্ট হচ্ছে যে ইউজুয়ালি অ্যাঙ্কেলের ব্লাড প্রেশার ব্রাকিয়ামের চাইতে বেশি পাওয়া যায়, বুঝতে পেরেছেন? জি স্যার। এই জন্য অ্যাঙ্কেল আগে লিখেছে, এ বি, অ্যাঙ্কেল ব্রাকিয়াল। তো এখন যদি এই রেশিওটা কমে যায়,
অ্যাঙ্কেলের প্রেশার কমে যায়, কমে যাওয়ার অর্থ কি, এখানে ব্লাড আর্টারিও হয়তো ন্যারো হয়েছে কোনো কারণে, অথবা পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ আছে। কেমন? তো যেমন ইসকেমিয়া আছে, মানে কি 0.8-এর চাইতেও কম, সেই ক্ষেত্রে আমরা কম্প্রেশন ব্যান্ডেজ দেওয়ার ব্যাপারে হুঁশিয়ার হব। আর বেশি Yes. যদি থাকে দিবই না, কারণ ভেনাসকে ইয়ে করতে যায় আর্টারি বন্ধ করে দিলে তো আরেক মুসিবত। ডায়াবেটিস থাকলে তো আরো মুশকিল। এবং বয়স্ক মানুষের একটা ফ্যালাসিও হয়, হ্যাঁ, এগুলা মাথায় রাখতে হয় আর কি। হোয়াট, বিপিআই বলে, এটা করতে হয়। কি দেখতে পাচ্ছেন? এটা কি স্যার ভিটিলিগো না? লিগো, এটা 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 কি এটা ইয়াং ক্যান্সার? পেশেন্ট, শি ইজ এ প্রেগনেন্ট লেডি। বেশি দেরি হয়নি প্রেগনেন্ট হওয়ার পরে, তারপরে এরকম একটা রিলেশন হয়েছে এখানে। প্রেগনেন্সির কারণেই হয়েছে ধরে নেন, তাহলে কি? তাহলে মানে প্রেগনেন্সিতে ইমিউনো সাপ্রেস থাকে, বায়োজেনিক। এই যে পায়োজেনিক গ্রানিউলোমা, হরমোনাল ইনফ্লুয়েন্স আছে। এটা এমনি কেটে ফেলা যায়, এটারে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকে। এটা এমনি এমনি ঝরে যাবে, তবুও এটা চাইলে রিমুভ করে দেওয়া যাবে আর কি। তো নাম পায়োজেনিক গ্রানিউলোমা, এটা মিসনোমার আসলে। এটা হচ্ছে প্রলিফারেশন অফ দ্য ক্যাপিলারিজ, ব্লিড করে এটা, বুঝেছেন? সেকেন্ডারি টু ট্রমাও হতে পারে, খোঁচা টোচা খেয়ে। কেউ কেউ বলে ম্যাস, বলে ম্যাস, আমি শুনেছি। আসলে এটা মাস আমরা বলি না ইংলিশে, ম্যাস। তো অশিক্ষিত মানুষেও ম্যাস ম্যাস হয়েছে এরকম বলতে শুনেছি। আমি মনে হয় একটা দুটো এভাবে কেটেছিও প্র্যাকটিসে আগে আর কি। এটা ক্যাপিলারি, এখানে ব্লিড করে, এটা নাম পায়োজেনিক গ্রানিউলোমা, যদিও এখানে ইনফেকশন বা পাস নাই, র্যাপিডলি প্রগ্রেসিং। তা আমি বাছাই করে করে আপনাদের মোটামুটি বোধহয় 1.5 ঘন্টার মধ্যে টাচ দেওয়ার চেষ্টা করলাম, সহজ করে বলার চেষ্টা করলাম। তো যেই কথাগুলো বলেছেন আরো, সেগুলো কিন্তু ইনফেক্টিভ ডিজিজ, এগুলো আমার আজকের আলোচনার টপিক না। যেমন স্ক্যাবিজের কথা বলেছেন, একনি বলেছেন না, সেগুলো কিন্তু ওই ইনফেকশাস ডিজিজ, আগামী মডিউলের টপিক আছে। হুম। কেমন? স্কিনের ইনফেকশন রিলেটেড টপিক। তো আশা করি সেদিন যেই নেবেন না কেন, ওই দিন আলোচনা হবে, ওই দিন আলাপ সালাপ করবেন। আজকে এ পর্যন্তই, ঠিক আছে? জি, থ্যাংক ইউ ভেরি মাচ। কোনো প্রশ্ন না থাকলে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওই পিডিএফটা দেখবেন সবাই একটু, আজকে পারলে আজকে, নাহলে কালকে যদি দেখেন আরো বিস্তারিত একটু, ওই টেক্সট গুলা তো পড়তেই হবে, হ্যাঁ, আমি তো আর এখানে রিড করি নাই। আর এখানে শেষ হলো আজকে সেশন। তো মেসেজ হচ্ছে কোঅর্ডিনেটর পক্ষ থেকে মেসেজ হলো, কালকে তো দুটো ক্লাস আছে, আশা করি হবে। ফ্যাসিলিটেটর রেডি করা একটা প্র্যাকটিক্যাল ক্লাস, এটাকে অনলাইনে কনভার্ট করে ফিমেল হেলথের উপরে, সেটি ম্যাডাম রাজি হয়েছেন করার জন্য। আর বিকালে তো এন্ডোক্রাইনোলজি সিনিয়র স্যারের ক্লাস। আর এর পরে হলো, বাকিরা বোধহয় হয়ে গেলেন, ডক্টর কুদ্দুসি জেনে নেন, পরে জি আমরা স্যার। জানাবো। আবার পরের সোমবারে একটা ইয়ে ছিল, এমার্জেন্সি ফ্র্যাকচার ডিসলোকেশন, এটার উপরে ক্লাস পেন্ডিং হয়েছিল। ওটা আগামী সোমবারে নেওয়ার প্ল্যান আছে, আপনাদের জানিয়ে দেওয়া হবে গ্রুপে, হ্যাঁ। আচ্ছা স্যার, ওকে, সোমবারে হয়তো রাতেই হবে আর কি। ঠিক আছে তো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। দোয়া করেন, আমরাও দোয়া করি আল্লাহ ভালো রাখুক সবাইকে। আসসালামু আলাইকুম। স্যার। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।